3 শকার্স টু ব্রেইন। ব্রেইনকে স্টিমুলেট করার জন্য, মানে নতুন নিউরাল কানেক্টিভিটি তৈরি করার জন্য আমরা 3টা কাজ করতে পারি। এই 3টা কাজ করলে ব্রেইন সেল আরো বেশি অ্যাক্টিভ হয় এবং ব্রেইনের হিপোক্যাম্পাস, ব্রেইনের যেটা স্মৃতি সংরক্ষণাগার, যেখানে আপনাদের স্মৃতি ধারণ হয়, হিপোক্যাম্পাস পার্ট অফ দ্য ব্রেইন স্টিমুলেট নিউ ব্রেইন সেল গ্রোথ ইন দ্য হিপোক্যাম্পাস পার্ট অফ দ্য ব্রেইন। এটার জন্য 3টা কাজ। একটা কাজ কি? ইন্টারমিটেন্ট ফাস্টিং। এটা আপনারা জানেন, আমরা অলরেডি আজকে সবাই রোজা। আর ইন্টারমিটেন্ট ফাস্টিংটা আমাদের অনেক একটা হেলদি ফাস্টিং। এটা একটু আমরা এখন যে রোজাটা রেখেছি এটা ডিফারেন্ট। এই রোজাটা হলো আমরা সাহরির সময় ইফতার, মানে সাহরি খাচ্ছি, তারপরে সারাদিন রোজা রেখে তারপরে আমরা যখন আজান হচ্ছে আমরা ইফতার করতেছি। আর ইন্টারমিটেন্ট ফাস্টিংটা একটু ডিফারেন্ট। এটা হলো আপনি একটা নির্দিষ্ট টাইম পর্যন্ত খাবেন একটা স্লট, বাকি স্লটটাতে আপনি খাবেন না কিছু। এইটা কেউ কেউ 16 ঘন্টা ভার্সেস 8 ঘন্টা করে, অর্থাৎ 8 ঘন্টা টাইম ফ্রেমে আপনি যা যা মন চায় খাইলেন, 16 ঘন্টা টাইম ফ্রেমে আপনি কিছুই খাবেন না। আবার অনেকে এটাকে ওয়াটার ফাস্টিং করে, ওই 16 ঘন্টা টাইম ফ্রেমে শুধুমাত্র লিকুইড জাতীয় খাবার খায়। আবার কেউ এটাকে 18 ঘন্টা 6 ঘন্টা করে, কেউ 20 ঘন্টা 4 ঘন্টাও করে। এবং এটা খুবই হেলদি একটা প্র্যাকটিস, বিকজ আমরা যে খাবারগুলো খাই এইটা ওই যে মেমোরিতে যেভাবে আমাদের ইনফরমেশন একটার পর একটা স্তূপের মতো জমা পড়ে, আমরা যে খাবারগুলো প্রতিনিয়ত খাই এটা কিন্তু এরকম জমা হইতে থাকে এবং উপর থেকে এটা ক্লিন করা শুরু করে। তো এই যে ক্লিনিং এর জন্য বডি যথেষ্ট টাইম পায় না। আপনি যদি বারবার শুধু খাবার দিতে থাকেন, এখন খেয়াল করে দেখেন এতটুকু স্তূপ এখন আপনার খাবার অলরেডি দেওয়া সেইরি পর্যন্ত, এখন এইটা বডি এখন ক্লিন করতেছে, যেটা যেই কাজে দরকার, পুষ্টি দরকার পুষ্টির দিকে দিচ্ছে, এটা সেটা ওরা অ্যাক্টিভিটি করে এগুলো নিয়ে কাজ করতেছে না, কমাচ্ছে। কমাইতে কমাইতে আপনি আবার নতুন দিলেন, খেয়াল করেন তখনও কি করবে বলেন তো? উপর থেকে কাজ করে। এবার এগুলা করবে, এগুলা করতে করতে আপনি আবার দিলেন, আবার এবার নিচে যেগুলা খাবার 3 দিন 4 দিন আগে দিছেন ওই পর্যন্ত ও ক্লিনিং এ যেতেই পারেন, ওগুলো পচা শুরু করছে। পচে এবার আপনার গ্যাস্ট্রিক, আপনার আলসার, বিভিন্ন রকমের প্রবলেম হইতেছে, কারণ ওভার ফুড আপনি দিয়ে দিচ্ছেন। আপনার বডির কনজামশন যে বা ডাইজেস্টিভ যে ক্ষমতা তার চেয়ে বেশি পরিমাণে দিচ্ছেন এবং এমন এমন খাবার দিচ্ছেন যেগুলো ডাইজেস্ট হইতে 18 ঘন্টা 20 ঘন্টা 25 ঘন্টা সময় লাগে। কিন্তু ওই আগেরটা ক্লিন হওয়ার আগে আপনি আবার কি করলেন? আবার দিলেন, আবার দিলেন, আবার দিলেন, প্রতিনিয়ত দিচ্ছেন দিচ্ছেন দিচ্ছেন। এক সময় বডি এগুলোকে ফ্যাটে কনভার্ট করে আপনার এই যে বুড়ি বের করে আপনাকে বুঝাইতেছে যে সামথিং ইজ রং, তারপরও আপনি বুঝতেছেন না, আপনি আবারও দিতেছেন। দেখেন বডি কিন্তু আমাদেরকে সিগন্যাল দিতেছে। এইভাবে আপনি যখন ওভারওয়েট হয়ে যাচ্ছেন, এই ওভারওয়েট হয়ে যাওয়ার পরে কি হইতেছে, আপনার বডি এই যে আপনার মেরুদণ্ড বা আপনার হাড়গোড়, এই যে কোমরে ব্যথা হইতেছে নানান জায়গায়, আপনি ধরেন 20 কেজি উঠাইতে পারেন, আর আপনার ঘাড়ের উপরে যদি আমি 200 কেজি দিই কতক্ষণ পারবেন? আপনি কি করবেন 200 কেজি দিলে? আপনার সক্ষমতা 20 কেজি ক্যারি করার, আপনাকে 200 কেজি দিলে আপনি হয় বোঝাটা ফেলে দিবেন, নাহলে ধপাস করে আপনি পড়ে যাবেন, রাইট? তাহলে আপনার বডির যে ওয়েটটা, আপনার এক্সাক্ট ওয়েটটা থাকার দরকার, যেটা আপনার হাড়গোড় সহ ব্যালেন্স করতে পেরে চলার মতো, আপনি ডাবল ওয়েট দিয়ে রাখছেন, 20 কেজি বেশি দিয়ে রাখছেন। এই 20 কেজি ওভার ওয়েট প্রতিনিয়ত সে ক্যারি করতেছে, 1 দিন 2 দিন 3 দিন 5 দিন 6 মাস 1 বছর 10 বছর, তাহলে বডিতে প্রবলেম দেখা দিবে না? কারণ আপনি অতিরিক্ত লোড দিয়ে রাখছেন বডির উপরে। সো এই জায়গাগুলোতে আমাদের কাজ করতে হবে যাতে আমাদের এই জিনিসগুলো দ্রুত ক্লিন হয়। সো ইন্টারমিটেন্ট ফাস্টিংটা এই কাজটা করে যে আপনি একটা লম্বা স্লট যখন আপনি খাচ্ছেন না, না খেলে বডি যথেষ্ট টাইম পাচ্ছে পুরো জিনিসটাকে ক্লিন করার জন্য। ইভেন এই যে আমাদের যে এই যে ব্লক ধরা পড়তেছে যা হচ্ছে, এটার অন্যতম রিজন কিন্তু আমাদের ফুড। বিকজ অতিরিক্ত ফুড, তেল চর্বি জাতীয় এত খেয়ে ফেলি, আমাদের খাদ্য নালীগুলো পর্যন্ত আমরা বন্ধ করে ফেলি, এত পরিমাণে দিচ্ছি। বিশ্বাস করেন আমাদের শরীরের ভিতরের অঙ্গ প্রত্যঙ্গ যদি কথা বলতে পারতো, আপনার নামে দুর্বার আন্দোলন গড়ে তুলতো, এই লোকের বডিতে আমরা থাকতে চাই না। মানে এত পরিমাণে অত্যাচার আমরা করতেছি আমাদের শরীরের উপর, অথচ এইটা নিয়ে আমাদের পুরো জীবনটা আমাদের করতে হবে, ক্যারি করতে হবে। কিন্তু এটা বোঝার পরেও আমরা প্রতিনিয়ত দিয়ে যাচ্ছি এবং দিয়ে যাচ্ছি। তাহলে এই জায়গায় আমাদের খুবই একটা হেলদি অভ্যেস হচ্ছে ইন্টারমিডিয়েট ফাস্টিং, যেটা আমাদের বডিকে হেলদি রাখবে প্লাস নিউ ব্রেইন সেল ডেভেলপ করবে। দেখেন কি পাওয়ারফুল জিনিস। কেন? কারণ ব্রেইন অলওয়েজ খাবার পেয়ে পেয়ে অভ্যস্ত, খাবার পেয়ে পেয়ে অভ্যস্ত।
হঠাৎ করে যখন টানা 20 ঘন্টা সে খাবার পাবে না বা টানা 18 ঘন্টা যখন সে খাবার পাবে না, তখন ব্রেইন নতুন নতুন অ্যাক্টিভিটি শুরু করবে, নতুন নিউরাল সেল অ্যাক্টিভলি ওয়ার্ক করা শুরু করবে। বোঝা গেছে? সো এটা ব্রেইনের জন্য হেলদি, আপনার শরীরের জন্য হেলদি। আর নাম্বার 2 যেটা, সেটা হলো কোল্ড শাওয়ার। কোল্ড শাওয়ার মানে কি, আমরা হট শাওয়ার, এই যে শীতের সময় নেই, এভরি হট শাওয়ার উইথ কুইক কোল্ড। কয়দিন আগে আপনারা দেখেছেন না আইস বাকেট চ্যালেঞ্জ, পৃথিবীর সব বিলিয়নিয়ার ইম্প্যাক্টফুল মানুষগুলা একদম ঠান্ডা বরফ পানির মধ্যে গোসল করতেছিল। এটা কিন্তু খুবই হেলদি। সো আপনি হয়তো গরম পানিতে গোসল করলেন, এরপরে বরফ দেওয়া পানিতে আবার 2 মিনিট গোসল করেন বা 5 মিনিট গোসল করেন। এই যে হঠাৎ করে বডি একটা শক খাইলো না, এইটা নতুন ব্রেন সেল তৈরি করতে হেল্প করে, যেটা বলা হয় নিউরোজেনেসিস। তারপর নাম্বার 3 যেটা, হাই ইন্টেন্সিটি ইন্টারভাল ট্রেনিং। এটা আপনারা আমার সুখের সমীকরণ বই যারা পড়েছেন, এটাতে আলাদা একটা অধ্যায় এটার উপরে রেখেছি, হিট এক্সারসাইজ বলা হয় হাই ইন্টেন্সিটি ইন্টারভাল ট্রেনিং। এই ট্রেনিংটার মানে হলো, আপনি ধরেন পুশ আপ করছেন অথবা আপনি জাম্পিং জ্যাক্স করতেছেন। এই জাম্পিং জ্যাক্সটা মানে একসাথে অনেকগুলো একসাথে করেন অনেক শক্তি নিয়ে, মানে করে আবার ব্রেক নেন একটা 30 মিনিটসের। 1 মিনিট করলেন, 30 মিনিটসের ব্রেক। অথবা আপনি দৌড়াচ্ছেন, প্রচন্ড শক্তি নিয়ে 1 মিনিট দৌড়ান, তাহলে অনেক হাই ইন্টেন্সিটিতে চলে গেলেন না আপনি, আপনার বডি এবং আপনার ব্রেইন। এরপর আবার 30 সেকেন্ড ব্রেক দিলেন, আবার লো ইন্টেন্সিটিতে আসলেন। তাহলে হাই অ্যান্ড লো, এই যে ব্যালেন্সটা, এটা যেটা করে, এটা আপনার বডিকে ব্যালেন্স করতে হেল্প করে। এটা ডিটেলটার জন্য ওই অধ্যায়টা পড়বেন সুখের সমীকরণ। আরেকটা হচ্ছে, আমাদের লাইফটা ঠিক এরকম, এই হিট এক্সারসাইজের মতো, যে আমি খুব চরম একটা দৌড় দিলাম, আবার স্টপ, আবার দৌড়, আবার স্টপ। এই এক্সারসাইজটা মাত্র 7 মিনিট করলে অন্য যে কোনো এক্সারসাইজের চেয়ে অনেক হেল্পফুল। যারা সময়ের জন্য এক্সারসাইজ করতে পারেন না, তারা এই হিট এক্সারসাইজটা প্র্যাকটিস করতে পারেন, যেটা ডেইলি অনলি 7 মিনিটস আপনি বাজেট রাখলে আপনার ফিটনেসের জন্য যতটুকু এক্সারসাইজ দরকার এটা কভার হয়ে যাবে। এখন এটা আমাদেরকে কিভাবে হেল্প করে? আমাদের লাইফের সবকিছু কিন্তু এরকম প্যারালালি চলে না, চলে যে আজকে যা চলতেছে কালকেও তা, পরশু তা না। নতুন নতুন চ্যালেঞ্জেস আমাদের ফেস করতে হয়। তো আপনি বডিকে এবং আপনার ব্রেনকে যখন এইভাবে প্রস্তুত করবেন, তখন লাইফের চ্যালেঞ্জগুলো আপনার জন্য রিসিভ করা অনেক সহজ হবে। কারণ আপনার ব্রেন এইভাবে আপস এন্ড ডাউনে অভ্যস্ত। অনেক ভালো যাইতেছে, ধপাস করে খারাপ, ব্রেন অভ্যস্ত, ওর কাছে অস্বাভাবিক লাগবে না। তখন ওইখান থেকে সুন্দর প্ল্যান সে নিতে পারবে, হঠাৎ করে আপনি তখন ধাক্কা খাবেন না। সো দিজ আর দ্য ব্রেইন শকার্স। এই 3টা জিনিস আমরা প্র্যাকটিস করলে আমাদের ব্রেইনের স্মৃতিশক্তি, ব্রেইনের নতুন সেল, মানে যেটাকে নিউরোজেনেসিস বলি, এটা বলা হয়েছে যে নতুন রিসার্চে, যে মৃত্যুর আগ পর্যন্ত মানুষের নিউরন অ্যাক্টিভলি কাজ করে এবং নতুন নতুন সেল তৈরি হয়। তাহলে আমরা ইন্টারমিডিয়েট ফাস্টিংটা, যেটা আপনারা আপনাদের সুবিধা মতো 8 ঘন্টা 16 ঘন্টা অর্থাৎ 8 ঘন্টা স্লটে খাবেন। ধরেন আপনি ডিনার করছেন রাত 8টা বাজে, পরবর্তী দিন আবার হয়তো সন্ধ্যা 6টায় খেলেন সে, বা পরবর্তী দিন হয়তো 8টায় খেয়েছেন, পরবর্তী দিন আপনি যদি 4টায় খান, তার মানে 20 ঘন্টা। এই 20 ঘন্টা আপনি আর কোনো খাবার দিলেন না, এরকম। এগুলোর শক ব্রেইনের জন্য, ইউজুয়ালি সে অভ্যস্ত না। তারপরে কোল্ড শাওয়ার, ইউজুয়ালি আপনি হয়তো নর্মাল টেম্পারেচারের পানিতে শাওয়ার নেন, কিন্তু হঠাৎ করে কোল্ড শাওয়ারটা আপনি যখন নেবেন, ব্রেইন একটা শক খাবে, তখন বডিকে ও প্রস্তুত করবে নতুন নতুন চ্যালেঞ্জ নেওয়ার জন্য। এরপরে যেটা হিট এক্সারসাইজ, অর্থাৎ খুব জোরে একটা দৌড় দিলেন, দিয়ে আবার স্থির, আবার দৌড়, পুশ আপ করলেন খুব করে, আবার স্থির, জাম্পিং জ্যাক্স করলেন লাফায়া, আবার স্থির, 1 মিনিট করবেন, 30 সেকেন্ড বিরতি দিবেন। এইভাবে আমি ওইখানে প্রায় 10টার মতো এক্সারসাইজ আমি দিয়েছি, যেগুলো করলে আপনি খুবই হেলদি, মানে ফিট একটা বডি পেয়ে যাবেন। অ্যাটলিস্ট 4 দিন করেন মিনিমাম। যদি এগুলার প্রতিদিন করা লাগবে তা না, আপনি ইন্টারমিডিয়েট ফাস্টিংটা 1 দিন করতে পারেন বা 2 দিন করতে পারেন সপ্তাহে। কোল্ড শাওয়ার তো প্রতিদিন নেওয়ার দরকার নেই, এটা হয়তো সপ্তাহে 1 বার বা মাসে 2 বার বা 3 বার নিলে, এটা আপনার বডির অবস্থার উপরে বেস করে আপনি সেট করবেন। আপনি যদি অ্যাডজাস্ট করতে পারেন তাহলে বেশি নেন, অ্যাডজাস্ট না করতে পারলে সপ্তাহে 1 দিন দিয়ে শুরু করেন। অ্যাটলিস্ট ফাস্টিংটা তো আমাদের ধর্মে খুবই গুরুত্ব দিয়ে বলা হয়েছে, সো ওইটা তো এমনিতেই আমাদের দরকার। তারপরে এই এক্সারসাইজটা করতে পারেন না, হিট এক্সারসাইজটা আপনি প্রতিদিন, একদম প্রতিদিন না পারলেও সপ্তাহে 4 থেকে 5 দিন করেন। ইন্টারমিডিয়েট ফাস্টিংটা না পারলেও অ্যাটলিস্ট সপ্তাহে 1 দিন করেন। কোল্ড শাওয়ারটা সপ্তাহে 1 দিন বা মাসে 2 বার বা 3 বার করতে পারেন। দিজ আর দ্য ব্রেইন শকার্স, যেগুলো আসলে আমাদের ফিজিক্যালি ফিট থাকা, অ্যাক্টিভলি যে কোনো চ্যালেঞ্জকে রিসিভ করা এবং নতুন ব্রেইন সেলস তৈরি করা, হিপোক্যাম্পাসকে বড় করা, যেগুলো আমার স্মৃতিশক্তিকে অনেক প্রখর করবে। আপনি অনেক ভালো ফোকাস করতে পারবেন এগুলো করলে, অনেক ভালো ডিসিশন মেক করতে পারবেন, কারণ ব্রেইনের চর্বিগুলো সব ঝরে যাবে, ব্রেইন চ্যালেঞ্জ নিতে অভ্যস্ত হয়ে যাবে।
তখন ইচ্ছা করে করে সে দেখবেন নতুন নতুন চ্যালেঞ্জেস নিচ্ছে। তো এবার আমরা একটা গুরুত্বপূর্ণ জিনিস দেখব, সেটা হচ্ছে মোটিভেশন ফর্মুলা। আমাদের সবার একটা কমন অভিযোগের জায়গা থাকে যে আমরা অনেক বেশি পরিমাণে ট্রেনিং করি, সব কিছু করি, কিন্তু আমাদের মোটিভেশন হারা যায়। তো ওইটার জন্য এই ফর্মুলাটা, যেই ফর্মুলাটা আমরা ইউজ করলে আমাদের মোটিভেশনটা আমরা ধরে রাখতে পারবো। সো এখানে মোটিভেশন M ইকুয়ালস W টাইমস E টাইমস S4। সো মোটিভেশন আসলে থাকে কখন? মোটিভেশন থাকার জন্য এই ডাব্লিউটা খুব ইম্পর্টেন্ট। এই ডাব্লিউ মিনস ওয়াই। আমার সেই জিনিসেই মোটিভেশন থাকে যে জিনিসে আমার ওয়াইটা ক্লিয়ার, অ্যান্ড ওয়াই ইজ মোর ইম্পর্টেন্ট দেন হাউ। একজন মানুষ যখন জানে যে এই কাজটা আমাকে কেন করা লাগবে, তখন সে খুঁজে বের করতে পারে, ফাইন্ডিং করতে পারে কিভাবে সে করবে। তো মোটিভেশন থাকার পেছনের রিজন হচ্ছে আপনি যখনই কোনো কাজ করার প্ল্যান করবেন, চিন্তা করবেন, তখন আগে বের করবেন যে এই কাজের পেছনে ওয়াইটা কি, আমি কেন এই কাজটা করতে চাচ্ছি। এই ওয়াইটা যখন ক্লিয়ার এনাফ, এবং আপনারা দেখবেন যে আমাদের ব্রেভ কোর্সের জার্নিতে আমরা একদম প্রথম ক্লাস থেকে, ওরিয়েন্টেশন থেকে, যে জিনিসটা নিয়ে সবচেয়ে বেশি কাজ করতে বলি সেটা হচ্ছে ওয়াই, বিগ ওয়াই। আমি যে কাজটা করতেছি আমার বিগ ওয়াইটা কি, এটা যখন ঠিক থাকে তখন আসলে কেউ আর আমার মোটিভেশনকে দমাতে পারে না। তো এই ওয়াইটা যখন ঠিক থাকবে, দেন মোটিভেশন ধরে রাখার জন্য যেটা লাগবে সেটা হচ্ছে এনার্জি। এই এনার্জিটা কি? একটা হলো ফিজিক্যাল এনার্জি, একটা হচ্ছে সাইকোলজিক্যাল এনার্জি। সো এখন দুইটা ভাইস ভার্সা, একটা কম থাকলে এটা আরেকটার মধ্যে এফেক্ট তৈরি হয়। আপনি যদি ফিজিক্যালি যথেষ্ট ফিট না থাকেন, অর্থাৎ আপনি যদি ওভারওয়েট থাকেন, আপনার যদি এক্সারসাইজ কম করার কারণে আপনার এনার্জি কম থাকে, এটা কিন্তু আপনার মোটিভেশন হারাবেন। আপনি কয়েকদিন পর পর অসুস্থ হয়ে যাবেন, ছোট ছোট জিনিসে আপনি দেখবেন যে এনার্জি হারায় ফেলতেছেন। সো আপনার এনার্জিটা মোটিভেশনের জন্য খুব ইম্পর্টেন্ট, অর্থাৎ আপনার ফিজিক্যাল অ্যান্ড সাইকোলজিক্যাল এনার্জি। আমি এই কথাটা দেখবেন প্রায়ই বলি যে আই হ্যাভ নেভার সিন আ ইম্প্যাক্টফুল পারসন উইথ লো এনার্জি। কোনো ইম্প্যাক্টফুল পারসন পৃথিবীতে দেখবেন না যাদের এনার্জি লো, ডাউন, আমি তো প্রবলেমে আছি, আমি ঝামেলায় আছি, মানে এরকম না। অলওয়েজ সিনা টান টান অ্যাক্টিভ, মানে শরীরের মধ্যে আলাদা মনে একটা বারুদ, তাদের সাথে কাজ করলে, কথা বললে, তাদের সাথে মিশলে শরীরে একটা শক্তি চলে আসে। এরকম একটা এনার্জেটিক ভাইব্রেশনের মধ্যে আপনাকে থাকতে হবে, কারণ লো এনার্জি ইকুয়ালস লো ইনকাম, হাই এনার্জি ইকুয়ালস হাই ইনকাম। আপনার যদি হাই ইনকাম করতে হয়, আপনি অলওয়েজ হাই এনার্জিতে থাকতে হবে। আপনার এনার্জি লো হলে কখনো হাই এনার্জিতে আপনি, মানে হাই ইনকামে আপনি পৌঁছাতে পারবেন না। দেন মোটিভেশন ইকুয়ালস, আমরা বলার চেষ্টা করছি, ডাব্লিউ টাইমস এনার্জি টাইম S4। S4 মানে হচ্ছে স্মল, সিম্পল, স্পিডি স্টেপস। S4 স্মল, সিম্পল, স্পিডি স্টেপস। তার মানে আপনার জীবনে যত বড় বড় অর্জন, বিশাল, এই হলরুমের মতো বিশাল, বা এই সম্মেলন কেন্দ্রের মতো এত বড় বড় অর্জন যদি আপনি করতে চান, মজাটা কোথায় জানেন? আপনাকে জীবনে কোনোদিনও কোথাও বড় কোনো কাজ করতে হবে না বড় বড় অর্জনের জন্য। আপনাকে সিম্পল ছোট ছোট পিস, সিম্পল স্মল, ছোট্ট ছোট্ট কাজ অনেক যত্ন নিয়ে করতে হবে। যেই কাজটাকে আপনি গুরুত্বহীন ভাবছেন, এই সিম্পল ছোট্ট স্টেপটাই লং রানে 5 বছর, 10 বছর, 20 বছর পরে আপনার লাইফে একটা বিশাল ডিফারেন্স তৈরি করে। তাহলে প্রতিনিয়ত আপনার মাথায় ঘোরানো দরকার নাই যে আমি বিশাল কিছু করতেছি না কেন, বরং আপনি মনোযোগ দিবেন প্রসেসটার দিকে, যে নেক্সট আমার সিম্পল স্মল স্টেপটা আমার প্রত্যেক। দেখেন আপনার এই যে আপনারা দেখেছেন যে এর আগেও আমি পুরোপুরি ফিট ছিলাম না, কিন্তু তো আমি এখানে সিম্পল যে 2টা কাজ করছি, এবং পুরো ফিটনেস ইন্ডাস্ট্রিতে যত কাজ হইতেছে এই 2টা জিনিসের উপর বেস করে। একটা হচ্ছে ইট লেস মুভ মোর,
আপনি সুস্থ থাকতে চান, এই একটা লাইন ফলো করলে আপনি পুরোপুরি ফিট। ইট লেস অর্থাৎ অতিরিক্ত খাবারটা বন্ধ করা, মুভ মোর, বডির মুভমেন্ট বাড়ানো। কারণ দিন শেষে দিস ইজ অল অ্যাবাউট ক্যালকুলেশন। ক্যালকুলেশনটা কি? আপনার ধরেন প্রতিদিন একজন প্রাপ্তবয়স্ক পুরুষ মানুষের 2500 ক্যালোরি অন অ্যাভারেজ, 2500 ক্যালোরি দরকার। একজন উইমেনের অন অ্যাভারেজ 2000 ক্যালোরি দরকার। এখন দিস ইজ দ্য আলটিমেট ক্যালকুলেশন যে আপনাকে প্রতিদিন 2500 ক্যালোরি বার্ন করার সক্ষমতা আছে বা 2500 ক্যালোরি আপনার বডিতে দরকার। এখন আপনি প্রতিদিন 3500 ক্যালোরি দিচ্ছেন, একটু বেশি, অল্প একটু 3 বেলা একটু বেশি, মাঝে একটু স্ন্যাক্স, এগুলো করে আপনার 2500-এর জায়গায় 3000 ক্যালোরি দিচ্ছে, 3500 ক্যালোরি দিচ্ছে। তাহলে এই যে স্মল সিম্পল স্টেপস, এটা কি করতেছেন? রেগুলারই করতেছেন। এইটুক বাড়তি খাবার রেগুলারলি 10 বছরে দেখেন তো কত বড় ইম্প্যাক্ট ক্রিয়েট করতেছে। এখন ইট লেস, তার মানে ওই বাড়তি অংশটুকু যদি লেস করে দেন, মুভ মোর। এখন আপনি 3500 খাচ্ছেন, এটা খেলেও সমস্যা নাই, যদি আপনি আবার এমন পরিমাণে মুভমেন্ট বা এমন পরিমাণে পরিশ্রম করেন, যেমন রিক্সাওয়ালা, দিনমজুর যারা অনেক ভারী ভারী বোঝা তোলে, তারা কিন্তু প্রচুর আবার কায়িক পরিশ্রম করে, যার কারণে তার ক্যালোরি বার্ন অনেক হইতেছে। এখন যদি 3500 ক্যালোরি খেয়ে মুভমেন্ট বা অ্যাক্টিভিটি দিয়ে 1000 ক্যালোরি বার্ন করতে পারেন, তাহলে আবার ঠিক আছে, বাড়তি খেলাম, এটা আমি ডাইজেস্ট করে ফেললাম বা আমার ক্যালোরি বার্ন করে ফেললাম আমার অ্যাক্টিভিটি দিয়ে, তাহলে আপনি এক্সাক্ট ক্যালোরিতে আসেন। এখন আমরা অনেক মানুষ দেখবেন অভিযোগ করে যে আমি তো জিমে ভর্তি হয়েছি, প্রচুর এক্সারসাইজ করি, আলটিমেটলি তো আমার কোনো লাভ হচ্ছে না, আমার ওজন কমতেছে না, বা বিকজ অফ সে খাচ্ছে অনেক বেশি, 1 ঘন্টা এক্সারসাইজ করে হয়তো 100 ক্যালোরি বা 200 ক্যালোরি বার্ন করতেছে, বাট এই দিক দিয়ে প্রতিদিন 2000 ক্যালোরি এক্সট্রা খাচ্ছে। দিন শেষে এটাই কিন্তু ক্যালকুলেশনটা, যে আমি কতটুকু খাচ্ছি আর কতটুকু বার্ন করতেছি। বাড়তি থাকলেই এটা আপনার জন্য বিপজ্জনক। তো এটা আমি অ্যাজ এ ফিটনেসের জায়গা থেকে বোঝালাম। ঠিক বিজনেসের বা প্রোডাক্টিভিটি বা আপনার থিঙ্কিং এর, আপনার সব ঠিক আছে, আপনার বিলিভের জায়গায় একটু প্রবলেম, ঠিক আছে, বিলিফটা মাঝে মাঝে ছুটে যায়। এই মাঝে মাঝে ছুটে যাওয়া বিলিফটা 10 বছরের ব্যবধানে আপনাকে অন্য গন্তব্যে নিয়ে যাচ্ছে। তো এইখানে দেখেন ব্রেইভে যারা জয়েন করেছেন, অনেকেই অনেক পেছন থেকে অনেক দৌড় দিয়ে এগিয়ে থাকাদের চেয়েও এগিয়ে যাচ্ছেন, বিকজ অফ তার সাইকোলজিক্যাল ফিটনেসটাকে সে তৈরি করে ফেলেছেন, তার স্থির করে ফেলছেন। সো এই জায়গাগুলো যখন স্থির করে ফেলছেন, অটোমেটিক্যালি তার পারফরমেন্স অন্যদের চেয়ে বেটার হচ্ছে। তাহলে আমার মোটিভেশন থাকবে কখন? যখন আমি বিগ হোয়াইটা, আমি যে কাজটা করতেছি এটা ক্লিয়ার, এবং আমি অলওয়েজ এনার্জেটিক, আমি ঠিক হেলদি খাবার খাচ্ছি, এক্সারসাইজ করতেছি, এবং আমি ফিজিক্যাল ফিটনেসের জন্য এই দুইটা কাজ করতেছি, আর আমার সাইকোলজিক্যাল ফিটনেসের জন্য আমি ভালো ভালো ট্রেনিং নিচ্ছি, এই যে ব্রেইভের মতো কোচিং বা বই পুস্তক পড়ছি, রিপিটেশন করতেছি, গ্রুপ স্টাডিতে অ্যাটেন্ড করতেছি, এগুলা কি করতেছে? আমার সাইকোলজিক্যাল এনার্জিটা বৃদ্ধি করতেছে। তাহলে আমার হোয়াই ক্লিয়ার, আমার ফিজিক্যাল এবং সাইকোলজিক্যাল এনার্জি ওকে, এই দুইটা যখন ওকে, তখন আপনি আর কোনো কিছু নিয়ে আপনার টেনশন নেই। এবার আপনার কাজ হচ্ছে কি? স্মল সিম্পল স্টেপ, স্পিডি স্টেপ, স্মল সিম্পল স্পিডি স্টেপ। যাই করবেন একটু এক্সট্রা স্পিডে করবেন, স্লো না, দেখি বুঝে নেই আস্তে ধীরে তা না, একটু স্পিডে, সিম্পল ছোট একটা স্পিড। হাঁটতেছেন একটু তাড়াতাড়ি হাঁটেন, কথা বলতেছেন একটু দ্রুত বলেন, লিখতেছেন একটু দ্রুত লিখেন। এইভাবে স্পিডটা জীবনের প্রত্যেকটা জায়গায় একটু একটু করে বাড়ান। একদিনেই অনেক স্পিডে করে ফেলবেন তা না। এই যে আমরা যেই পরিমাণ প্রোগ্রাম করি, মানে চিন্তা করে দেখেন, এত বড় বড় প্রোগ্রাম আমরা কথায় কথায় প্রোগ্রাম নামাই ফেলি, অলওয়েজ ব্রেইনকে আমি অ্যাক্টিভ রাখতেছি, কিন্তু এই কাজগুলো মজাটা কই? এই মজাটা যেদিন আপনি বুঝে যাবেন, তখন বড় বড় কাজ করতে আপনার বাধবে না। এই যে এত বড় একটা প্রোগ্রামের অ্যারেঞ্জমেন্ট, গতকাল আমি যে ইফতার প্রোগ্রামটায় গিয়েছিলাম, ওইখানে 95 পিপলের মতো ছিল। তো এরা দেখলাম বক্তব্যে বলতেছে যে এই প্রোগ্রাম আয়োজন করতে অমুকে ব্যাকএন্ড এটা করছে, সে আয়োজন করতে, বিশাল অনেক কিছু বলতেছে। তো আমরা তো এই ধরনের প্রোগ্রাম এক তুড়ি মেরে করে ফেলি, মানে একবার খালি ডিসিশন, এরপর আর কিছু আমাদের করা লাগে, মানে অটোমেটিক মনে হয়ে যায়, বিকজ আমরা স্মল সিম্পল স্পিডি স্টেপস দিতে থাকি, যার কারণে বাকিদের জন্য যেটা একটা বিশাল চিন্তা ভাবনা, আমরা ওই দিনে ক্লিক এই কাজ করে বসে থাকি। সো
সো এই যে আমরা শ্রীলঙ্কার ট্যুর দেখলাম যে মানে যাদের কাছে যাচ্ছি এইটার ব্যাপারে খুব বিশাল করে দেখতেছে। আমাদের কাছে তো আমরা আরো বড় দেশে যাওয়ার প্ল্যান ছিল, সেটা যেতে পারিনি, বিদায় না বাধ্য হয়ে শ্রীলঙ্কা গেছি। কিন্তু এইটা দেখলাম যে ইন্ডাস্ট্রিতে একটা বিশাল ইম্প্যাক্ট ক্রিয়েট করছে, যে 90 জন লোক নিয়ে আপনি শ্রীলঙ্কা ট্রেনিং করে আসলেন, বিরাট ব্যাপার স্যাপার বাংলাদেশ থেকে। বরং আমি এইভাবে চিন্তা করতেছি, এক সময় প্ল্যান ছিল যে এই বাংলাদেশের কোনো স্টেডিয়াম আর্মি স্টেডিয়াম, এখন চিন্তা হচ্ছে দুবাইতে কোনো স্টেডিয়াম হায়ার করে যখন উদ্যোক্তাদের নিয়ে প্রোগ্রাম করব, ওইটা প্রোগ্রাম হবে, তাই না? সারা ওয়ার্ল্ডের পার্টিসিপেন্ট আসবে বাংলাদেশ থেকেও, যারা যারা আপনার ইচ্ছুক ডলারে পেমেন্ট করে যাবেন। তখন মনে হবে যে প্রোগ্রাম করলাম। এগুলার মধ্যে আর প্রোগ্রামের মানে সেট পয়েন্ট এই জায়গায় চলে গেছে, এগুলাকে আর প্রোগ্রাম ফিল হয় না। কারণ সো আপনি যাই যে দুবাইয়ের প্রোগ্রামও যদি আমরা করতে চাই, সিম্পল কি করব, স্মল সিম্পল স্পিডি স্টেপস ওভার দ্য টাইম। এটা আপনার লাইফে বিশাল ইম্প্যাক্ট, মানে আনবিলিভেবল ইম্প্যাক্ট এই স্মল স্টেপে। দেখেন, আপনাদের যদি প্রশ্ন করি, পৃথিবীতে সবচেয়ে ডেডলি অ্যানিমেল কোনটা, ডেঞ্জারাস? হায়না, আর সাপ, স্নেক, সিংহ। ডেডলি অ্যানিমেল। দেখেন পৃথিবীতে হায়ানার আক্রমণে আপনারা শুনলে অবাক হবেন, প্রতি বছর, আমি গতকাল একটা স্ট্যাটিস্টিক্স দেখতেছিলাম, ওইখানে দেখলাম যে পৃথিবীতে প্রতি বছর মানে কোন প্রাণীর আক্রমণে বা কোন প্রাণীর কারণে কতজন মানুষ মারা যায়। এইটাতে দেখলাম মানে সবচেয়ে বেশি মানুষ মারা যায় মানুষের আঘাতে। মানে মানুষ মানুষকে সবচেয়ে বেশি মারে। যে অ্যামাউন্টটা প্রতি বছর 4.5 লক্ষ প্লাস। মানে আমরা প্রতি বছর 4.5 লক্ষ মানুষ আমরাই মারি। তো উই আর দ্য সেকেন্ড, এটা হায়েস্ট না, সেকেন্ড ডেডলিয়েস্ট অ্যানিমেল ইন দ্য ওয়ার্ল্ড। সেকেন্ড হায়েস্ট হচ্ছে, আপনারা অনেকে বলেছেন মসকিটো, মশা। মশার কামড়ে পৃথিবীতে প্রতি বছর 7,25,000 মানুষ মারা যায়। অথচ এটা কত সিম্পলেস্ট, কত স্মলেস্ট, রাইট? আর হায়ানার নাম বলছেন না, কি ভয়ঙ্কর। হ্যাঁ, হায়ানার কামড়ে প্রতি বছর মাত্র 10 জন মানুষ মারা যায় পৃথিবীতে, হোল ওয়ার্ল্ডে। 10 জন, কই 10 আর কই 7,25,000, 725,000। আর মানুষ মানুষকে মারে প্রতি বছর 4.5 লক্ষ, 450,000। এখন এই এক্সাম্পলটা আমি কেন দিলাম, আমরা অনেক সময় এইভাবে থিঙ্কিং করি যে হায়ানা ভয়ঙ্কর, হাতি ভয়ঙ্কর, সিংহ ভয়ঙ্কর। সাপের কামড়ে মারা যায় পৃথিবীতে প্রতি বছর 50,000-এর মতো, কুকুরের কামড়ে মারা যায় 25,000। তার মানে ডেডলিয়েস্ট কোনটা, সবচেয়ে স্মলেস্ট যেটা এইগুলোর মধ্যে। ঠিক একইভাবে আপনার লাইফের যত অর্জন, যত বড় বড় কিছু আপনি জীবনে পেতে চাচ্ছেন, এগুলো সব ডিপেন্ড করছে ওই মশার মতো ছোট্ট জিনিসে। আপনি হাতি ঘোড়া মারার জন্য প্রস্তুতি নিয়ে বসে আছেন, বাট আপনার প্রতিদিনের অভ্যাসের উপরে আপনার নিয়ন্ত্রণ নাই, আপনার ঘুমের উপর নিয়ন্ত্রণ নাই, আপনার খাবারের উপর নিয়ন্ত্রণ নাই, আপনার চিন্তার উপর নিয়ন্ত্রণ। দেখেন চিন্তা কত ছোট জিনিস, দেখা যায় না, অদৃশ্য। বাট এই চিন্তার কারণে প্রতি সেকেন্ডে, এই চিন্তাকে নিয়ন্ত্রণ করতে না জানার কারণে প্রতি সেকেন্ডে ওয়ার্ল্ডে একজন মানুষ সুইসাইড করে, প্রতি 40 সেকেন্ডে। এভরি 40 সেকেন্ড শুধুমাত্র মানুষের এই চিন্তাকে ঠিক মতো চালাইতে না জানার কারণে এভরি 40 সেকেন্ড ওয়ার্ল্ডে একজন মানুষ সুইসাইড। আমরা যে বলতে বলতে একজন সুইসাইড করতেছে। এবং এইটা শুধু ওয়ার্ল্ডেরটাই ডেয়ারিং না, বাংলাদেশেরটাও ডেয়ারিং। কিন্তু বাংলাদেশে প্রতিদিন 30 থেকে 35 জন মানুষ সুইসাইড করে পার ডে, এভরি ডে। প্রবলেম সব এখানে। দিস ইজ দ্য সিইও অফ ইউর লাইফ। তো ছোট জিনিস, এই যে স্মল ছোট্ট স্টেপটাকে আপনি গুরুত্ব মনে করতেছেন, এটাই লং রানে আপনাকে একটা ভুল গন্তব্যে নিয়ে যাচ্ছে। আবার প্রতিদিন এই সঠিক চিন্তা, সঠিক বিলিভ, অ্যাক্টিভিটি, হ্যাবিট, এগুলো ঠিক মতো করার কারণে
এটা 5-10 বছর পরে আপনাকে একটা ঈর্ষণীয় সফলতায় নিয়ে যাচ্ছে। অন্য মানুষরা সব তাকায় অবাক হইতেছে উনি কি করলো, কিছুই করে না উনি। আমি প্রতিদিন এই 17 বছর যাবৎ নিজেকে খালি আপডেট করেছি, একটু 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 করে, আধা ঘন্টা 1 ঘন্টা বই পড়েছি, ভাল লাগে নাই তারপরও পড়ছি, খুব ক্লান্ত, পরিশ্রান্ত, অসুস্থ, ঝামেলায় আছি, টেনশনে আছি, মামলার ঝামেলা, ঋণের ঝামেলা, মানুষ ফোন দিতেছে, গালিগালাজ করতেছে, এই প্রবলেম, তারপরও ট্রেনিংটা করছি, তারপরও বইটা পড়ছি। দেখেন, সিম্পল, করে গেছি, আর রেজাল্ট এখন আপনারা দেখতেছেন। এতগুলো ব্রেভ আপনাদের। তো আপনার এই যে ছোট্ট যে কাজটাকে আপনি অবহেলা করলেন, থাক, এই অবহেলা আপনাকে একটা অবহেলিত জীবন উপহার দিচ্ছে। আর এই ছোট একটা জিনিসের যত্ন আপনাকে একটা যত্নবান জীবন উপহার দিচ্ছে। সো এই যে সিম্পল, স্মল, স্পিডি স্টেপ, স্পিডিটা মানে এটার সাথে আবার একটু স্পিড লাগাইতে হবে, প্রতিদিন একটু গতি নিয়ে করা, তাহলে আপনার মোটিভেশন আর কখনো যাবে না। এনার্জি টেকার্স, এই যে এনার্জিতে ধরে রাখবেন, এনার্জি গিভার্স, এনার্জি পাবেন কিসে, আর কি জিনিস আপনার থেকে এনার্জি নিয়ে যায়? জাঙ্ক ফুড আপনার এনার্জি নিয়ে নিচ্ছে, সুগার আপনার ব্রেইন ড্যামেজ করে দিচ্ছে, তারপর ওভার থিঙ্কিং, আপনি একটার পর একটা মানে নেগেটিভ চিন্তা করতেছেন, বারবার এটা হয় কেন, ওইটা, ওভার থিঙ্কিং, ক্লাটার, ম্যাস, ল্যাক অফ স্লিপ, ঘুমের অভাব আপনার ব্রেইনের এনার্জি টেকার্স। পিপল প্লিজিং, আপনি শুধু অন্য মানুষের খুশির জন্য কাজ করেন। তারপর আনফরগিভনেস, আমরা প্রত্যেকেই একটা 10 মন করে বোঝা ঘাড়ের উপরে, ব্রেইনের উপরে নিয়ে ঘুরে বেড়াচ্ছি, যে অমুকে আমার সাথে এটা কেন করছে, এই কাজ কেন হয়েছে, এটা হয়েছে, আমরা কাউকে ক্ষমা করতে পারি না। এইটা আসলে আপনার জন্যই বেশি জরুরি। আপনি যতক্ষণ না আপনার সাথে খারাপ ঘটনা ঘটানো মানুষটাকে ক্ষমা করছেন, ততক্ষণ কিন্তু সে আপনার ঘাড়েই বসে আছে। তাহলে তাকে আপনার ঘাট থেকে নামান, আসলে মাফ করে দেন, সমস্যা কি? তাহলে এই যে ফরগিভনেস এজ এ মানুষ হিসেবে আপনাকে পরিপূর্ণ করে, আপনার ঘাড়ের বোঝা অনেক রিলিফ করে দেয়। ওই চিন্তা করে, ওই টেনশন করে, আনফরগিভনেস দিয়ে আপনি সুন্দর করে লাইফের প্ল্যানিং করতে পারবেন। এটা আপনার এনার্জি ড্রেইন করবে প্রতিনিয়ত। এটা হইলো কেন, এরকম করলো কেন, আমার পার্টনার আমাকে ধোকা দিল কেন, আমার এরকম হইলো কেন, এগুলো ভাবতে ভাবতে আপনি দেখবেন যে আপনার এনার্জি এত ড্রেইন হচ্ছে, আপনি কাজ করার শক্তি খুঁজে পাচ্ছেন না। পিপলস প্লেজিং, আপনি শুধু সবাইকে খুশি করতে চাইলে কোনোদিনও আপনি বড় কিছু করতে পারেন। ল্যাক অফ সানশাইন, ওই যে সূর্যের আলোতে যাই না, আমরা বন্দী হয়ে যাচ্ছি, ভিটামিন ডির অভাব, ডেফিসিয়েন্সি হয়ে যাচ্ছে আমাদের। সকালবেলার যে সূর্যের আলোটা, এটা আমাদের জন্য খুবই জরুরি। ল্যাক অফ মুভমেন্ট, আমরা মুভ করতে চাই না, এইখান থেকে এইখানে, এই মামা যাইবেন, এইখান থেকে এইখানে, একটা রিক্সা নিয়ে ওইটুক যেয়া আমরা আবার রিক্সা নিচ্ছি। আমরা হেঁটে এক জায়গা থেকে এক জায়গায় উঠতে চাই, যে লিফট চলে আসছে, রিক্সা, গাড়ি, বাট আপনি একটু মুভ করেন। এই যে যেমন আমি অফিসিয়াল কোনো কার্যক্রম ছাড়া নর্মালি গাড়ি নিয়ে বেরিয়ে হই না, আমি হাঁটতে হাঁটতে বের হই, মানুষজন দেখা হয় অনেকের সাথে, অনেকের স্টুডেন্ট, স্যার গাড়ি কই, বাট ওইটুকু হাঁটাটা আপনার জন্য তো দরকার। তো লেখো, বাজারে গেছেন, বাজারে গাড়ি নিয়ে না যান, রিক্সা নিয়ে না যান, বাজার করে ওই যে ক্যারিটা করলেন না, এই যে বোঝাটা উঠালেন, এই মুভমেন্টটা আপনার দরকার। এটা আপনাকে এনার্জি দিচ্ছে, এনার্জি লেস করতেছে না। তো আমরা অনেক বেশি কমফোর্ট দিতে চাচ্ছি আমাকে, যার কারণে আমার লাইফটা আমার জন্য অনেক ডিসকমফোর্ট হয়ে যেতেছে। তারপরে এই যে কম্পারিজন, এইটা তো ডেডলিয়েস্ট, মানে ওয়ান অফ দ্য ডেডলিয়েস্ট এনার্জি টেকার। কারণ আপনি দেখেন, পৃথিবীর প্রত্যেকটা মানুষকে আল্লাহ তাআলা ইউনিক বানিয়েছেন, টোটালি ইউনিক। আপনার ফিঙ্গারপ্রিন্টের সাথে আমারটা মিলবে না। যদি ইউনিক হয়, তাহলে কেন আমি আমার সাথে আরেকজনকে কম্পেয়ার করছি? এটা আমাদের এডুকেশন সিস্টেম এবং আমাদের বাবা মায়ের থেকে আমার কাছে আসে। এই অমুকে ফার্স্ট ক্লাস ফার্স্ট পেলো, তুই কি করলি? এ তো চাকরি পেয়ে গেল, এ তো বাড়ি করে ফেললো, এ তো গাড়ি কিনে ফেললো, তুই কি করলি? কেন রেজাল্ট ভালো হইলো না? মানে এই কম্পারিজনগুলো কিন্তু ছোটবেলা থেকে আমাদের মাথায় ঢুকে দেওয়া হয়, যার কারণে আমরা প্রতিনিয়ত কম্পারিজন করে আমরা একটা হিডেন স্ট্রাগলে ভুগি। কেন আমার লাইফ তার মতো না? আপনি তো সে না, দ্যাট ইজ আপনার লাইফ তার মতো না। আমরা আরেকজনের ফ্রন্ট স্টেজ লাইফ দিয়ে, যে অনেকে আমার ফ্রন্ট স্টেজ লাইফটা পছন্দ করে, সবাই আমার মতো হইতে চায়। ভাই কি হইলে আপনার মতো হওয়া যাবে? তো আমার মতো তো হওয়া যাবে না কোনো কিছু হইলেই, এটা তো সম্ভব না। আর আমার এই ফ্রন্ট স্টেজের যেই লাইফটা দেখতেছেন, তাহলে এইটা পাইতে চাইলে কি কি করতে হবে? তাহলে আমি যা যা করে আসছি, যে পেন নিছি, মামলা খাইতে হবে 8 দিন জেল খাটতে হবে, গুন্ডা মাস্তান আপনারা ধরে নিয়ে যাবো, ওইখানে যাইতে হবে, এই 6 কোটি টাকা ঋণে পড়ে মানুষের গালি গালাজ, অপমান অপদস্থ, বাড়ি থেকে পালানো,
সবকিছু বইয়ের স্বর্ণগয়না বিক্রি, খাইতে না পারা, অফিস থেকে বের করে দেওয়া, দিনের পর দিন অভাব, টেনশন, দুশ্চিন্তা, পুলিশ থেকে পলানো, এগুলো সবই করতে হবে, রাইট নাকি? এগুলোর বিনিময়ে তো আমার এটা তৈরি হয়েছে আজকের লাইফটা। এই পার্টগুলো আপনি বাদ দিয়ে আমারটা চাইতেছেন, এটা সম্ভব? তাহলে এই কম্পারিজনটা আপনি যেদিন থেকে জীবনে অফ করে দিতে পারবেন, ওই দিন থেকে আপনার আলটিমেট ফ্রিডমটা পাবেন। অ্যান্ড ব্রেইভে আরো 5 জন ভালো করতেছে, আপনি যথেষ্ট করেন নাই, কিন্তু ওরা ভালো করতেছে, এটাকে যদি পজিটিভলি ব্রেনকে দেন, ওইটা আপনার মধ্যে একটা ভালো লাগা তৈরি করবে। আর ওইটাকে যদি আপনি ঈর্ষার দৃষ্টিতে ধরেন, ঈর্ষা এমন একটা আগুন, সেই আগুনে আপনি সবার আগে পুড়ে ছাই হন। কিন্তু আমরা সারাক্ষণ শুধু ঈর্ষার চোটে একজনের নামে গীবত করতেছি, কারণ এই যে ঈর্ষা তো এমন একটা আগুন, এটা তো সহজে নিভে না কম্পারিজনের কারণে, এই না নিভার কারণে, এবং তার সম্বন্ধে আরো 5টা কথা বললে একটু শান্তি লাগে মনের ভিতরে, কিন্তু কোনো কারণ নাই তাকে ঈর্ষা করার। উনি সফল হয়ে গেছে, আমি হইতে পারি না, তার মানে উনি ব্যাক এন্ডে এমন কোনো ইনপুট দিয়েছে যেটার কারণে উনি সফলতা পেয়েছে, আপনি পান নাই, আপনার ইনপুটে ঝামেলা, ওইটা নিয়ে টেনশন করেন। তার ওই ফ্রন্ট স্টেজ লাইফ দিয়ে আপনি ব্যাক স্টেজ মিলে আপনি সারা জীবন একটা হিডেন স্ট্রাগলের মধ্যে ভুগবেন। এবং বাংলাদেশের প্রত্যেকটা মানুষের মধ্যে আমি দেখি যে এই স্ট্রাগলটা চরম লেভেলে, এবং চরম লেভেলে আমরা ফ্রাস্ট্রেটেড বিকজ অফ এই কম্পারিজন, যে উনি এরকম করে ফেললাম, আমি কেন পারলাম না। কিন্তু ওনার ফ্রন্ট স্টেজের সাথে আমি আমার ব্যাক স্টেজ মিলাচ্ছি। সো এটা বাদ দিয়ে আপনি ইউনিক এন্টিটি, এটাকে প্রথমে নোটিস করেন। ইউ আর দ্য ইউনিক ক্রিয়েশন অফ দ্য গড। পৃথিবীতে আরেকটা কোচকাঞ্চন নাই, আই এম দ্য ইউনিক, একটাই, আরেকটা আপনি নাই। আপনার চেহারাতে যেই লোকটা বসে আছে উনি একটাই পৃথিবীতে, ইউনিক, কারোর সাথে একটা মিল নাই, সম্পূর্ণ ইউনিক। সো আপনি প্রতিযোগিতা, কম্পারিজনটা নিজের সাথে করেন, অন্য কারোর সাথে না। তখন দেখবেন আপনি পিস অফ মাইন্ড পাবেন, তখন আপনার ডেভেলপমেন্টের জায়গাটা স্মুথ হবে। যে আমার প্রতিদিনের কাজ হচ্ছে গতকালকে হারানো, কালকের থেকে আমি 1% ডেভেলপ করবো, আর একটু ডেভেলপ, 1 পারে নাই, 0.1% ডেভেলপ করবো, একটু, ওই যে স্মল সিম্পল স্পিডি স্টেপস, একটু। প্রতিযোগিতা যখন আপনার সাথে, দেখেন আপনার হারানোর কোনো কিছু নাই, দুশ্চিন্তার কিছু নাই, স্ট্রাগলেরই, ঈর্ষা হিংসার কোনো কিছু নাই। আরেকটা বড় জায়গাতে আপনার যদি বিলিফ থাকে, সেটা হচ্ছে, এইটা তো সবাই বিলিভ করি যে সৃষ্টিকর্তা আল্লাহ তাআলা ন্যায় বিচারক, সবাই বিলিভ করি, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে, উনি যদি ন্যায় বিচারক হয়, এটা যদি আপনি মনে প্রাণে আসলেই বিলিভ করেন, তাহলে আপনি মনে রাখেন, আমি আমার সফলতাটা পেয়েছি ওনার ন্যায় বিচারের থ্রুতেই। আমি অবশ্যই ওরকম কিছু পেয়েছি, করেছি, যেটার কারণে আমি পেয়েছি। আপনি পান নাই, অবশ্যই কোনো একটা কিছুতে আপনার গ্যাপ আছে, রাইট? উনি তো বিচার ভুল করতে পারেন না, নাকি? গেল একটা। দ্বিতীয় হলো, রিজিকে তো সবাই বিলিভ করি, নাকি? রিজিক উপর থেকে নির্ধারিত হয়, রাইট? তাহলে আপনি যাকে প্রতিযোগী ভাবছেন, ওর কারণে আমার ব্যবসা নষ্ট হয়ে গেল, ওর ব্যবসা এখন খেয়ে দিতে হবে, ওর কারণে আমার সফলতা চলে গেল, এবার ওরে কেমনে টাইনা নামানো যায়। আপনি যদি রিজিকে বিলিভ করেন, আপনার রিজিক যদি নির্ধারিত হয়, তাহলে আপনারটা কোনোদিনও আমি নিতে পারবো না। অনেকে আমাকে বলে, স্যার আপনার বই রাস্তায় বিক্রি করতেছে, আপনার ট্রেনিং তো ইউটিউবে ওপেন ছেড়ে দিতেছে, আপনার নকল করে, এটা অনেক ব্রেভ মেম্বাররাও শুরু করছে ইদানিং। আমি এটা বিলিভ করি যে উনি কপি করছে মানে উনি ওনাকে ধ্বংস করছে, ওনার ব্রেনের ক্রিয়েটিভ প্রসেস নষ্ট করতেছে, উনি ওনার ধ্বংস আনতেছে। আমার কপি করা মানে উনি আরেকটা কোচকাঞ্চন হইতে চাইলে তো লাভ নাই, একটা কোচকাঞ্চন তো অলরেডি আছে। আপনি যেটা, আপনি সেটা হন। কম্পারিজন করতে গেলে আপনি যখন আমারটার সাথে ব্লেন্ড করবেন, আলটিমেটলি আপনি আর কিছুই হইতে পারবেন না। আপনি তখন দিন শেষে ফ্রাস্ট্রেটেড। কেন? কারণ আপনার সামনে আমি আছি, আপনি আমি হইতে চাচ্ছেন, আমি হওয়া তো সম্ভব না। কারণ আমি হইতে গেলে আমার ব্যাক এন্ডের যে 17 বছরের স্ট্রাগল বা 13 বছরের ট্র্যাজিক লাইফ, এটা তো আপনার লাইফের সাথে নাই। এটা আপনি কোথায় পাবেন? তাই আপনার আমি হইতে চাওয়ার দরকার নাই, আপনি হন পরিপূর্ণভাবে, বেটার ইউ হন, ইউ স্কোয়ার হন, ওইটা আপনার জন্য জরুরি। তাহলে এই আমার এগুলো চুরি করে কন্টেন্ট, এটা করে সেটা করে, অনেকের বইয়ের নাম দিতেছে আমার ট্রেনিং এর নামে, ট্রেনিং এর হুবহু নাম দিয়ে দিচ্ছে, সব আমি যা যা বলি এই সকল ট্রেনিং থেকে বা অনেক ব্রেভদের থেকে স্লাইড চুরি করে নানানভাবে করতেছে। আমি কি বিলিভ করে জানেন কেন আমার খারাপ লাগে না? কারণ আমি জানি আমার রিজিক থেকে একটা ফোঁটাও সে নিতে পারবে না, এবং এটা উনি না, শুধু পুরা দুনিয়া শুদ্ধ একসাথে হয়ে স্টেপ দিলেও নিতে পারবে না। এই বিলিভ যখন আপনার মধ্যে থাকবে, আপনার কোনো কিছু নিয়ে কম্পারিজন করার আপনার কমতি কোথায় বলেন? কোনটা উনি নিয়ে যাইতেছে যেটার কারণে আপনি, যে পানি উনি বেশি খেয়ে ফেলতেছে, আমি তো পানির অভাবে বুঝবো আছে, উনি ফল বনে খেয়ে ফেলতেছে, আমার তো পৃথিবীতে পর্যাপ্ত। আল্লাহ সূরা হিজরে বলেছেন না,
যে আমার তোমার রবের কাছে আছে প্রত্যেক বস্তুর রত্ন ভান্ডার, অফুরন্ত। আর উনি অফুরন্ত যিনি, উনি আপনাকে সৃষ্টি করেছে, আপনি চিন্তা করতেছেন লিমিটেড। ও আমারটা আরিফ ভাই নিয়ে গেছে, ও আমারটা ইসান নিয়ে গেছে, আমারটা অমুক নিয়ে গেছে, শেষ, এই কারণে তো আমি পারলাম না। না, আপনারটা উনি নেন, উনি ওনারটাই নিয়েছে, ওনার কারণে তো আমার ব্যবসা হইতেছে না, উনি তো আমার মার্কেট খেয়ে দিছে, উনি তো এটা না। আপনার জন্য যেটা নির্ধারিত ওইটা আছেই। এখন আপনার কাজ কি, বেটার আপনি হয়ে ওঠা, যে আমারটা এখন নিয়ে যাচ্ছে, তাহলে আমি আরেকটু কি বেটার করলে তাহলে ওই মার্কেটে আমি একটা ভালো অবস্থান তৈরি করতে পারবো। আমি একটা, অনেকেই আমাকে, অনেক ট্রেনাররা ইটসেলফ মনে করে যে তাদের মার্কেট আমি নষ্ট করে দিছি, আমি খেয়ে ফেলতেছি সব। না, তারা যতটুক তৈরি করার সেটুক তৈরি করছে, আর আমি আমার রাস্তাটা তৈরি করছি। আমি কেমনে খেলাম মার্কেট করেন? আমি মার্কেটে আসার আগে কোনো কর্পোরেট ট্রেনারকে তো দেখিনি 3.5 লাখ টাকা একটা ব্রিফ কোর্স করছে নাকি, ছিল এটা? দিস ইজ মাই ইউনিক ক্রিয়েশন। তাহলে আমি কেমনে অন্যটা নিলাম? আমি যদি ওই ইমোশনাল ইন্টেলিজেন্স নিয়ে ধরেন মার্কেটিং ট্রেনিং আছে, ওরকম আরেকটা নামাইলে বলতো যে না আমার থেকে কিছু নিস, এই জিনিসটাই তোমার ব্রেভ নামে আর কোনো কোর্স ছিল মার্কেটে? তাহলে আমি কিভাবে আরেকজন, আমি তো ইউনিক একটা মার্কেট তৈরি করলাম। তো এই জন্য এই কম্পারিজনটা আমাদেরকে আসলে মানে ভিতরে ভিতরে খেয়ে ফেলে, এবং এটা হিডেন একটা স্ট্রাগল তৈরি করে। এবং স্ট্রাগলটা এই লেভেলে, আমি রিসেন্টলি কয়েকটা ইন্টারন্যাশনাল ডেটা দেখলাম এরকম, ওয়ার্ল্ডের মানে হিস্ট্রিক্যাল ডেটা, যেখানে এমনও হয়েছে যে এই ঈর্ষার কারণে, কম্পারিজনের কারণে, মানে অনেক মেন্টর বা অনেক কোচ, অনেক ট্রেনার বা অনেক গুরুদেরকে তার শিষ্যরা মেরে ফেলছে। মানে তৈরি হইতে হইতে ওই মানে গুরুকে সে সামনে রাখছে এবং শীর্ষ ওই গুরুর জিনিসগুলো কপি করে এগুলো করতে গিয়ে তার মতো হইতে চাইছে। যখন দেখে ও তার লেভেলে যাইতে পারে না, তখন মনে করছে যে আমার সামনে উনি বাধা, ওনারে সরাই দিলে তো আমি সবার উপরে। মেরে পর্যন্ত ফেলছে, পঙ্গু বানায় ফেলছে, বোবা করে ফেলছে শিষ্য গুরুকে, যার কাছ থেকে সে শিখছে। হিস্ট্রিক্যাল প্রায় 2000 বছরের হিস্ট্রিতে দেখলাম যে এরকম অনেকগুলো ঘটনা। এটা কেন হয়েছে? বিকজ অফ দ্য কম্পারিজন। সে কম্পারিজন করতেছে যে আমার গুরুর কারণে আমি যথেষ্ট মার্কেট পাইতেছি না, আমাকে সবাই চিনতেছে না, তাহলে ওনাকে আমি রাস্তা থেকে সরাই দিলে, ওনাকে পঙ্গু করে দিলে, ওনাকে বোবা করে দিলে, বোবা বানায় ফেলছে এমনও হয়েছে, তাহলে আমাকে মানুষ ইয়া মনে করবে। কিন্তু না, আসলে এই চিন্তাগুলোই না আসলে একটা ন্যারো চিন্তা, যেটা একজন মানুষকে ভিতর থেকে খেয়ে ফেলে এবং হিংস্র বানায় ফেলে। সো ইউ আর দ্য ইউনিক ক্রিয়েশন। এই হিডেন স্ট্রাগলটাতে আপনারা না ভোগেন আমি চাই। এটা একটা ব্রেনের প্রতারণা মাত্র, কোনো কিছুর অভাব পৃথিবীতে নাই, আপনারটা কেউ নিতে পারবে না। যথেষ্ট পরিমাণে পৃথিবীতে আছে, আপনি এক্সপ্লোর করে শেষ করতে পারবেন না, আপনি খেয়ে শেষ করতে পারবেন না, আপনি অর্জন করে শেষ করতে পারবেন না। তাহলে আপনারটা কেউ নিলেও আপনারটা আপনার জন্যই থাকবে নির্ধারিত। এইভাবে যখন আপনি থিঙ্কিং করবেন, তখন পৃথিবীর প্রত্যেকটা মানুষের সফলতা আপনার ভালো লাগবে। আর আপনি তো তার ব্যাক স্টেজে, আমি যে কন্টিনিউয়াস ট্রেনিং করি, কন্টিনিউয়াস আমি আমার লার্নিংয়ের 50% মানে আর্নিংয়ের 50% এবং সময়ের 50% ব্যয় করি। এখন এজ এ ট্রেনার আপনি যখন না করবেন, স্বাভাবিকভাবে আপনি আমার মতো পারফর্ম করতে পারবেন না। তাহলে এই কম্পারিজনে এসে আপনি স্ট্রাগল না করে বরং আপনার লাইফটা আপনি যেভাবে ডিজাইন করতে চান সেটাতে সময় দেন। আপনি আপনার মতো লাইফ লিড করেন। আপনি কোচ কাঞ্চন হওয়ার দরকার নেই, আপনি আরেকজন হওয়ার দরকার নাই, আপনিটা হন, বেটার আপনি হন প্রতিদিন। দিস ইজ দ্য হেলদি ওয়ে নিজেকে গড়ে তোলা। তখন দেখবেন আপনার কোনো স্ট্রাগল নেই, আপনি অনেক এনার্জেটিক থাকবেন। এবং আমি অলওয়েজ এই কাজটাই করি, এই জন্য কারণই আমার কোনো টেনশন নেই। আমি অনেক ব্রেভ মেম্বারদের এখানে আমি জানি আছেন, যারা শুধু ব্রেভে জয়েন করার কারণে অন্য মেন্টররা আপনাকে ব্লক করে দিছে। কি হলো এটা? আর আমি বলতেছি পুরো বিশ্ব ওপেন, আপনি সবার কাছ থেকে শিখেন। আমি যদি আপনার জন্য পারফেক্ট কোচ না হই, আমি সবার জন্য পারফেক্ট হব না। আপনার সাথে আমার ফ্রিকোয়েন্সি না মিলতেই পারে, যার সাথে মিলতেছে তার কোচিংটা নেন আপনি, বেটার। সেটা যে হোক, বাংলাদেশ হোক, দেশের বাইরে হোক, ওপেন। আমি তো এই ব্রেভে জয়েন করছেন মানে আপনাকে আমি কিনে ফেলি নাই, বা আপনি কোনো মেন্টরের কোর্সে জয়েন করছেন মানে সে আপনাকে কিনে ফেলে নাই যে উনার কোর্স ছাড়া অন্য কোথাও কোর্স করলে আপনি ব্লক হইতে পারেন না। এটা ইউ আর ওপেন, ইউ আর নট প্রেজেন্ট। সো এগুলো হয় কেন? বিকজ অফ কম্পারিজন। তাদের মনে হয় যে ও আমার লোক কোচ কাঞ্চন নিয়ে যেতেছে। না ভাই, ওই লোকটা তোমার লোক না, ওইটা সৃষ্টিকর্তার সেরা একটা সৃষ্টি, সে চার মতো ফ্লাওয়ারিশ করবে, এটাই। কেউ কারো লোক না, তাই না? আমার লোক হয় কেমনে? আমার কোর্স করছেন আপনি, আমার লোক কেন? এটা ইউ আর দ্য ইউনিক ক্রিয়েশন। আপনি আরো শিখবেন, আরো বড় এক্সপ্লোর করবেন। আমি তো এইভাবে বিলিভ করি এবং এইভাবেই আমি চাই, মন থেকে ট্রুলি চাই, হোল হার্টেডলি চাই যে আপনারা আমাকে ছাড়াই যান, এটা হবে আমার গর্ব, তাই না? আমি যদি আপনারা ধরে রাখতে চাই না এটা আমি করতেছি ভাই, এটাতে আপনি নামা যাবে না, আপনারা সবাই আমাকে ছাড়ায় যান, তখন আমার গর্বে বুক ভরে যাবে যে ইয়েস, আমি রাইট কোচিংটা তাদেরকে দিতে পারছি।
দিস ইজ দ্য অ্যাটিটিউড। এই যে আমাদের ট্রেনিং ইন্ডাস্ট্রির অনেক ট্রেনারদের সাথে আমি মিশি চলি, মানে এই অ্যাটিটিউডটার কারণে হেঁটে যাচ্ছে। ওই আমার এই প্ল্যানটা ছিল, আমার ট্রেনিংটা কর্পোরেটে আমার হওয়ার কথা ও নিয়ে নিছে। কেমন চিন্তা ভাবনা দেখেন। সমস্যাটা কোথায় জানেন? আমরা বই পুস্তক পড়ি, অনেক লার্নিং নেই। আমার সাথে বাকিদের যেই জায়গায় আমি দেখবেন যে একটা বিগ ডিফারেন্স আমি তৈরি করতে পারছি আল্লাহর রহমতে, সেটা হচ্ছে আমি যেটা বলি আপনাদের, এটা আমার লাইফে সবার আগে আমি ইমপ্লিমেন্ট করি। যেটা আমি পারি না ইমপ্লিমেন্ট করতে, এটা আমি বলি না। আপনি দেখবেন রিসেন্ট গত 3 মাসে আমি যতগুলো ট্রেনিং করাইছি, আমি ফিটনেসের দিকে প্রচুর ফোকাস দিয়েছি। বিকজ আমি যখন দেখলাম এটা ফোকাস দেওয়াতে আমার লাইফের অনেক জায়গাতে আমি বেনিফিট পাচ্ছি এবং আমি প্র্যাকটিক্যালি এটা করছি, তখনই কিন্তু এটা বলা শুরু করছি। এর আগে কিন্তু এটা বলিনি। সো আমি যেটা করি, আমি ওয়ার্ল্ডের মার্কেট থেকে সেরা সেরা লার্নিংগুলো শিখি, আমার লাইফে এটা ইমপ্লিমেন্ট করি এবং আউটপুট পেলে সেটাই শুধুমাত্র বলি। বাকিদের সাথে ডিফারেন্স হচ্ছে তারা একটা বই পড়ে দেখলেই এটা ভালো, তারা শুধু ডেলিভারি করে, নিজের মাথায় এগুলো ঢুকায় না। তারা ব্র্যান্ডিং পড়ায় কিন্তু নিজের ব্র্যান্ডিং করে না। তারা মার্কেটিং পড়ায়, শুধু নিজের মার্কেটিংটা তারা করতে জানে না। বুকিশ জিনিসপত্র লাভ নাই। সো এই যে কম্পারিজনের জায়গাটা আমাদের সবার মধ্যে, ইভেন আমি অনেক রেনাউন্ড বাংলাদেশের সাইকোলজিস্টদের দেখেছি, অনেক ট্রেনারদের, শুধু এই রেসার্চির কারণে অনেকগুলো গ্রুপ, অনেকগুলো অর্গানাইজেশন, অনেক কিছু, বিকজ তারা একসাথে চলতে পারতেছে না, ওপেন হার্টেড না, মানে অ্যালাউ করছে না, মনে করতেছে আমার মার্কেট উনি নিচ্ছে, আমার সব ও ধ্বংস করে দিচ্ছে। জিনিসটা এটা না, আপনাকে প্রতিনিয়ত আপডেটেড থাকতে হবে। আপনি 10 বছর আগে বাংলাদেশের সেরা ট্রেনার ছিলেন, ইটস ওকে, কিন্তু এখন আপনি যথেষ্ট আপডেট করেন, আরেকজন আপনার জায়গা নিয়ে নিবে। আমি যথেষ্ট আপডেট না করলে আমার জায়গা আরেকজন নিয়ে নিবে। সো কম্পারিজনটা কি আজকে থেকে বাড়াই দিব নাকি? দিস ইজ দ্য মোস্ট ডেডলিয়েস্ট। আনহ্যাপি হওয়ার অন্যতম রিজন কম্পারিজন। ওর গাড়ি আছে, ওর বাড়ি আছে, ওর ওইটা আছে, আমার নাই। কেন ভাই? ইউ আর দ্য ইউনিক। এই মিলানোরই দরকার নাই, কারণ আপনার মতো পৃথিবীতে আরেকটা কিছু নাই। অ্যান্ড টু মাচ স্ক্রিন টাইম, সারাক্ষণ শুধু মোবাইল ল্যাপটপ নিয়ে কি হইতেছে দিন দুনিয়ার খোঁজ খবর, এই কি বলে, এই নিউজ সেই নিউজ, এত ইনফরমেশন আপনার দরকার নেই। ইনফরমেশন ফাস্টিংটা বেশি জরুরি। এলোপাথারি ইনফরমেশন আপনার ব্রেনকে প্যারালাইজ করে দেয়। অ্যান্ড গিভার্স, কোন জিনিসগুলোতে এনার্জি আসে বেশি, এগুলোতে এনার্জি সব ড্রেইন হয়। একটা হলো পজিটিভ সেলফ টক, তারপর নিউট্রিশাস ফুড, ডিপ ব্রিদিং, খুবই ইম্পর্টেন্ট। আমি যে ডক্টর অজ নামে একজন বিশ্ববিখ্যাত ডক্টর আছে, ওনার একটা সেশন করেছিলাম, তো উনি বলতেছিল যে হেলদি থাকার জন্য অসুস্থতার 50% কাভার করা সম্ভব আপনি যদি ঠিক মতো ব্রিদিং করতে পারেন। আমরা সবাই শ্যালো ব্রিথ করি, বুকের পর্যন্ত থাকে, বাট সবসময় নিঃশ্বাস কি নিব? বুক ভরে না, কি ভরে? পেট ভরে। গভীর একটু নিই তো আমরা সবাই। ক্লিয়ার দ্য ক্যালকুলেটর, আমরা একটা বক্স ব্রিদিং এক্সারসাইজ করি, অর্থাৎ আমরা অনেক গভীর করে 4 সেকেন্ড নিঃশ্বাসটা নিব, তারপর হোল্ড 4 সেকেন্ড, তারপর আবার ছাড়বো 4 সেকেন্ড, আবার হোল্ড 4 সেকেন্ড। সবাই সো ক্লিয়ার দ্য ক্যালকুলেটর। যখন আপনি খুব টেনশন ফিল করতেছেন, অনেক কাজে জড়ায় গেছে ব্রেন, ওই যে আমরা ক্যালকুলেটর হিসাব করে আবার একটু ক্লিয়ার করি না বাটন চেপে, এই ডিপ ব্রিদিং, এই বক্স ব্রিদিং আপনার ক্যালকুলেটর, আপনার ব্রেনটাকে আবার ক্লিন করে দেয়, রিস্টার্ট হয়ে যায় আবার। সো এইটা, এই প্রপার ব্রিদিং, বুক ভরে নিঃশ্বাস নেবেন যখনই আপনি প্রতি ঘন্টা একবার নেন, এটাকে একটা মাইন্ডফুলনেস প্র্যাকটিস হিসেবে আমরা নিতে পারি। আমি ওই যে ভুটানে একটা স্কুল ভিজিট করেছিলাম, ওদের প্রতি ঘন্টায় এরকম একটা বেল রিং বেজে ওঠে। এই রিংটা বেজে উঠলে পরিস্থিতি যাই হোক, ক্লাস যে অবস্থায় থাকুক, সব স্টুডেন্ট টিচাররা মিলে ডিপ ব্রিদিং নেয় ফর 1 মিনিট। তার মানে আবার একটু রিস্টার্ট করে নিল, রিসার্চ করে নিল। ক্লিয়ার দ্য ক্যালকুলেটর, ব্রেনে অনেক তথ্য বিভিন্নভাবে এলোমেলো হয়ে থাকে, পুরো জিনিসটাকে ক্লিন করে আবার রিস্টার্ট করলো কাজটা। ছোট্ট দেখেন, ছোট্ট একটা এক্সারসাইজ না, মানে মারাত্মক ইম্প্যাক্টফুল। এটা করেন শুধু, তখন টের পাবেন। সো এইভাবে আমরা আরো অনেকগুলো, এই যে গুড স্লিপ, মানে ডিপ স্লিপটা, যেটা ডিপ স্লিপের পাশাপাশি আরেকটা জিনিস আপনারা আমি বলবো করতে, সেটা হচ্ছে ন্যাপ। 19 to 20 মিনিটসের একটা ন্যাপ প্রতিদিন। যখনই আপনি কাজ করে করে খুব ক্লান্ত শ্রান্ত বা মনে হইতেছে একটু ম্যাচ বা ভালো লাগতেছে না, তখন জাস্ট 20 মিনিটস, এর বেশি না, কারণ এর বেশি গেলে আপনি আস্তে আস্তে ডিপ স্লিপের দিকে চলে যাবেন।
সো গুড স্লিপ, এটা আমেরিকান স্লিপ ফাউন্ডেশন 7 থেকে 9 ঘন্টার কথা বলে, অ্যাটলিস্ট 7 ঘন্টা ঘুমানোর একটা গুড প্র্যাকটিস করেন। তারপরে মেডিটেশনটা দুইভাবে করা যায়। একটা হলো ফর্মাল মেডিটেশন, যেটা আমরা ওই যে সুন্দর একটা সাইলেন্স প্লেসের মধ্যে গিয়ে করি, আর একটা হলো ইনফর্মাল, এই যে কাজটাকে মেডিটেটিভ ওয়েতে করা। আমি যখন যেই কাজটা করি এটা টপ প্রায়োরিটি দিয়ে, সর্বোচ্চ ফোকাস দিই, যে এই মুহূর্তে আমার পৃথিবীতে টপ প্রায়োরিটি শুধু আপনারা, সমস্ত ফোকাস আমার এই দিকে, আমার অন্য কোনো দুশ্চিন্তা, টেনশন, ভালো মন্দ কোনো কিছুর দিকে চিন্তা নাই, কোথায় কি হইতেছে আমার কিচ্ছু জানা দরকার। এই মুহূর্তে এই ক্লাসটা আমি মেডিটেশনের মতো করছি, মেডিটেশন ইন অ্যাকশন, কাজের মধ্যেই মেডিটেশনের মধ্যে ডুবে থাকা। সো এইটা আমার ব্রেইনকে এনার্জি দেয়, নতুন এনার্জি দেয়। তারপরে স্ট্রেচিং, ওই যে একটু জাম্পিং জ্যাক্স করেন, ওই যে 7 মিনিটসের যে হিট এক্সারসাইজটা বললাম, একদম যদি ফর্মাল জিম টিমে ভর্তি নাও হইতে চান, আমি কিন্তু কোনো জিমে ভর্তি হই নাই, আমার ওই কোনো উইদাউট কোনো ইনস্ট্রুমেন্ট আমি প্রতিদিন জাস্ট এক্সারসাইজ করি 45 মিনিটস। সো এগুলো জিমে যে ভর্তি হইতে হবে এটাও নেসেসারি না, কারণ এটাও অনেক সময় ইনার্শিয়া ক্রিয়েট করে। জিমের জন্য রেডি হও, বের হও, জিম পর্যন্ত যাও, এইটা অনেক সময় আমরা মিস করে ফেলি 15 দিন 1 মাস পরে। দ্যাটস ওয়াই এটাকে আমি ইজি সলিউশন নিয়ে আসছি, সিম্পলের জায়গাতে নিয়ে আসছি। কারণ আমার তো বডি দরকার নাই, আমি তো বডি বিল্ডার হইতে চাচ্ছি না, আমি ফিট থাকতে চাচ্ছি। তাহলে ফিট থাকার জন্য আমার কি নর্মাল যে এক্সারসাইজগুলো আছে, যেগুলোর জন্য কোনো ইনস্ট্রুমেন্ট লাগে না, এগুলো ইউটিউবে ঘাটাঘাটি করেন, ভালো একজন হেলথ কোচের 2-একটা গাইডলাইন দেখেন, এনাফ, আপনি জাস্ট প্রতিদিন প্র্যাকটিস করেন। আমি জাস্ট এভরিডে সকালে উঠে আমার প্রথম কাজই থাকে, আমার ওই এক্সারসাইজের জন্য একটা রুম সেট করা আছে, ডোর লক করে এটা করে তারপরে এটা আমার ভালো লাগুক আর না লাগুক এটা আমি করি। কারণ আই লাভ মাই ফিটনেস, আমি জানি, কারণ আমার ফিট থাকাটা আপনাদের জন্যও জরুরি। কারণ আমি আনফিট থাকলে আপনাদের কাছে এটা কি মেসেজ দেয়? আমি আনফিট থাকলে আমি ক্লাস করাইতে পারবো না, যথেষ্ট এনার্জেটিক থাকতে পারবো না। আমি আনফিট থাকলে হয়তো এই সকালের ক্লাসটা নিতাম না, বিকালে শুধু ইফতার প্রোগ্রাম করতাম। কিন্তু আমার কাছে মনে হলো একটা আয়োজন করতেছি, সবাই আসতেছে, এটার মধ্যে একটা লার্নিংকে অ্যাড করে দিই, মোর ইফেক্টিভ হবে জিনিসটা। সো এনার্জেটিক থাকার জন্য আমার এটা দরকার। সো স্ট্রেচিং করেন, তারপর সানলাইটে যান, প্রতিদিন 5-10 মিনিট যান। এইগুলো আপনাকে একটা সময় দেখবেন যে ব্রেনকে এমন একটা জায়গায় নিয়ে আসবে এবং আপনি আনবে এবং নেচারের কাছে, যে খালি পায়ে একটু হাঁটা, মাটির সাথে পায়ের টাচ, শুরু আমরা মাটির তৈরি কিন্তু মাটির টাচ থেকে অনেক দূরে সরে গেছি। শুধু মনে হয় 21শে ফেব্রুয়ারির দিন খালি পায়ে হাঁটি বা মাটির সাথে আমরা টাচ করি, বাট বাকি সময় আমরা জুতা বা ফ্লোরের মধ্যে, মাটির সাথে ঘাসের মধ্যে পা রাখেন। ওয়াটার, আমরা ডিহাইড্রেট হয়ে যাই। পর্যাপ্ত পানি খাওয়াটা খুবই গুরুত্বপূর্ণ। ওই যে সঠিক ব্রিদিং নিলে যেমন আপনার ব্লাড সার্কুলেশনটা ঠিক হচ্ছে, ঠিক এইভাবে হাইড্রেটেড থাকাটা খুব ইম্পর্টেন্ট। বিশেষ করে আমরা দেখছি ছেলেরা, মানে একটা রিসার্চে দেখা গেছে অনেক কম পানি খায়, মানে যতটুকু প্রয়োজন সেই পরিমাণও পানি শুধুমাত্র আমরা তখনই খাই যখন আমরা ভাত খাই, অথচ পানি ওই সময় বেশি খাওয়া উচিত না। একটু পরপর আপনি প্রয়োজন একটা গ্যালন সেট করেন প্রতিদিন, যে আমার যতটুকু পানি খাওয়া দরকার এরকম একটা গ্যালন বানায় নিয়ে আসেন, বানায় এনে আপনি প্রতিদিন ট্র্যাক করবেন যে ওই গ্যালনটা খালি হচ্ছে কিনা। খালি হলো না মানে আপনি অতটুকু পানি কম খেয়েছেন। মানে এটা স্ট্র্যাটেজিক্যালি আপনি ডিজাইন করবেন যে এইভাবে বলে আপনি এটা যে প্রতিদিন এই পরিমাণ পানি খাচ্ছি কিনা এটা আমার ট্র্যাক করার উপায় হচ্ছে আমার 2 লিটার খাইতে হয় বা 3 লিটার খাইতে হয়, 3 লিটার একটা গ্যালন একটু একটু করে নিয়ে আমি এটা কমপ্লিট করা মানে আমার ডান, আমার হাইড্রেটেড আমি আসি। কারণ আপনি ভালো পারফর্ম করতে চাইলে আপনি কোটি টাকা আর্ন করে দেখেন তো পৃথিবীর টপ বিলিয়নিয়ারদের লাইফস্টাইল, সবাই হেলদি লাইফস্টাইল মেনটেন করে, হেলদি ফুড খায়। এখন আপনি মনে করতেছেন কি আমি আগে বিলিয়নিয়ার হয়ে নেই তারপরে এগুলো করব। সমস্যাটা ঠিক এই জায়গায়, আগে এগুলো করতে হবে তাইলে আপনি বিলিয়নিয়ার হইতে পারবেন। আর আপনি ভাবতেছেন বিলিয়নিয়ার হওয়ার পরে করতে হবে, না। বিল গেটস বিলিয়নিয়ার হওয়ার পরে বই পড়া শুরু করেন, আগে বই পড়া শুরু করেই বিলিয়নিয়ার হয়েছে। কারণ আমরা মনে করি আগে বিলিয়নিয়ার হোক, আগে কোচ কাঞ্চন হয়ে নেই, আগে টাকা পয়সা কামাই নেই, ব্যবসা খুব ভালো চলে নেই, আজকে দুশ্চিন্তামুক্ত জীবন আগে গড়ে নেই, তারপরে আমি ফিটনেস আদার যা যা লাগে এগুলো করবো। না, আগে এগুলো করেন, তখন আপনি আপনার ড্রিম লাইফটাকে খুঁজে পাবেন। আর ড্রিম লাইফের একটা গুরুত্বপূর্ণ পার্ট তো এটা যে আপনি সাইকোলজিক্যালি ফিট এবং ফিজিক্যালি ফিট। টেন হ্যাবিটস দ্যাট ড্যামেজ ইউর ব্রেইন, এই হ্যাবিটগুলো ব্রেইনকে ড্যামেজ করে। নট ড্রিঙ্কিং ওয়াটার, চা কফি পর্যাপ্ত খাই কিন্তু আমরা পানি খাই না। তারপরে এই মাল্টিটাস্কিং,
তারপরে অ্যাভয়েডিং মেন্টাল চ্যালেঞ্জ, মেন্টাল কোনো চ্যালেঞ্জ দিতে চাই না। ইটিং টু মাচ সুগার দিন দিন আমার ব্রেনকে ড্যামেজ করে দিচ্ছে। তারপরে লেট নাইট ফোন ইউজ, তারপরে ওভারলুকিং, ইগনোরিং ওরাল হাইজিন। আমাদের বাংলাদেশের 90% মানুষের ডেন্টাল প্রবলেম, বিকজ আমরা ঠিক মতো ব্রাশ করি না, ঠিক মতো অ্যাটলিস্ট প্রতি বছর 2 বার অন্তত ডেন্টাল স্কেলিং করা দরকার। অনেকে আছে এক জীবনও করি নাই। এখন বলবেন যে আগের যারা আমাদের আগের সময়ের তারা তো সমস্যা হইতো না, বাট তারা দেখেন যে গাছতলায় বসে থাকতো, গাছে থেকে কাঁচা আম পড়ছে এটা কামড়িয়ে খাইতো, পেয়ারা গাছ থেকে নিয়ে আমরা ওগুলো খাই। তাহলে আমাদের দাঁত যে মানে ভালো আছে এখন পর্যন্ত, এটাই তো অনেক কিছু। তো এইটা মেনটেন করাটা কেন দরকার? কারণ আপনি দেখবেন খুব ভালো করে আপনি যখন স্কেলিং করে আসেন, আপনার মনে হয় না যে আপনার ওজন 5 কেজি কমে গেছে, ওজন একই আছে, কিন্তু আপনার যখন দাঁতের সাথে ব্রেইনের খুব দারুণ কানেকশন আছে। যখন দাঁতের ব্যথা হয় তখন কি মনে হয় সবার উপরে দাঁত সত্য, তাহার উপরে নাই। তো বিশ্বাস করেন এই ছোট্ট ছোট্ট দাঁতের অবহেলা, একটু কণা জমে রয়েছে, একটু করে 5 বছর 10 বছর 20 বছর পরে আপনি 20 বছর জমাইছেন, ওরে কষ্ট দিছেন, আর 20 বছর পরও এমন একটা প্রতিশোধ আপনার উপরে নেয়, শেষ পর্যন্ত আপনার দাঁত ফেলে দিতে হয়। দাঁতের প্রতিশোধ, চরম প্রতিশোধ। এই যে দেখেন, স্মল সিম্পল স্টেপস, প্রতিদিনের অবহেলা ইকুয়ালস এক সময় দাঁত হারাচ্ছে, এক সময় ব্যথায় আক্রান্ত হচ্ছে, এক সময় আপনাকে রুট ক্যানেল করা লাগতেছে, এটা করা লাগতেছে। দিস ইজ দ্য আউটপুট। তাহলে এটার ইনপুট কি? আপনি লং রানে দাঁত ঠিক মতো ক্লিন করেন নাই। আপনি ভাবতেছেন এমন করে তো ঘষে ব্রাশ ছিঁড়ে ফেলছি, বাট আলটিমেটলি তো ক্লিনটা হয় না প্রপারলি। তার মানে এই যে যেই জিনিসগুলোকে আমরা জীবনে কোনো গুরুত্বই দিতাম না, এইগুলা যে আপনার ব্যবসা, আপনার দাঁত যে আপনার ব্যবসার জন্য একটা গুরুত্বপূর্ণ এলিমেন্ট, এটা মনে হয় না বিশ্বে কোচকাঞ্চন বাদে আর কেউ বলছে। কোটিপতি হওয়ার পথে এটাও ইম্পর্টেন্ট এলিমেন্ট, ট্রুলি কানেক্টেড এটা ব্রেইনের সাথে। এই ওরাল হাইজিন আপনার ব্রেইনের ডেভেলপমেন্টের জন্য। তারপরে যে কানের যত্ন নেওয়া, অতিরিক্ত সাউন্ড পলিউশন, অতিরিক্ত লাউডলি গান শোনা, এগুলোর জন্য আপনার। তারপরে যে আমরা এখন আর্টিফিশিয়াল সুইটনার্স ইউজ করি, সেম অ্যাজ সুগার, কোনো লাভ নাই, এটা জাস্ট ফর বিজনেস, এটাকে হেলদি অ্যান্ড তেন বলে আমাদেরকে নাইল বাইটিংস, তারপরে হচ্ছে এই মেন্টাল চ্যালেঞ্জগুলো, মেন্টাল ব্রেকস, এগুলো আমাদেরকে আসলে ব্রেইনকে অনেক স্পেস দিলে ব্রেইন আস্তে আস্তে অলস হতে থাকে। অনেক প্রেশার, যত প্রেশার দিবেন তত ভালো ব্রেইনের জন্য, যত প্রেশার তত ব্রেইন বেটার ফিল করে, তত ব্রেইন ফোকাসড হয়। Your brain rewires through the food you eat. Good food equals good mood. ইচ্ছা মতো খাওয়ার পরে আমাদের কি হয়? অসুস্থ লাগে, এবং এই জন্য গুড ফুডটা ইম্পর্টেন্ট। দ্য স্লিপ ইউ গেট, এই যে ব্রেন তৈরি হইতেছে, গোলস ইউ সেট, তারপরে স্কিল ইউ লার্ন, এগুলো সবগুলোই কি করে? ব্রেনকে ওয়ারিং করে। এই যে আমরা ব্রেইভের কোর্স বা এই যে লার্নিংগুলো যা যা কিছু শিখছি, এগুলো কি করতেছে? ব্রেনকে রিওয়ার করছে, রিপ্রোগ্রাম করছে। দ্য এক্সারসাইজ, এই যে বডি মুভমেন্টটা বলা হয় মুভমেন্ট মেক্স ইউ হ্যাপিয়ার। আপনি ডাউন ফিল করতেছেন, ব্যবসা একটা লস হইছে, একটু টেনশন হইতেছে, একটু খারাপ লাগতেছে, মুভ করেন না। আমরা কি করি? আরো শুয়ে পড়ি, রুম অন্ধকার করে আরো ডিপ্রেশনে চলে যাই। কিন্তু মুভ করেন, দৌড়ান, দেখবেন যে আপনার ব্রেন আরো ভালো পারফর্ম করতেছে। The books you read, the music you listen, the habit you cultivate, the challenge you face, the language you speak, এটা কিন্তু আপনার মুড তৈরি করে। ল্যাঙ্গুয়েজ বলতে কি? ওই যে সেলফ টক, আমরা যেই ওয়ার্ডিংগুলো ইউজ, স্যার আমি তো অনেক বড় প্রবলেমে আছি, তার মানে আপনি ফোকাস করলেন কোথায়? প্রবলেমে। আপনার ব্রেইন প্রবলেমটাকে আপনার জীবনে মাল্টিপ্লাই করবে। হোয়ার ইউ ফোকাস এক্সপান্ডস, এটা আরো এক্সপান্ডস করতেছে। এনভায়রনমেন্ট ইউ আর ইন, কোন ধরনের এনভায়রনমেন্ট? যে আমি বলছিলাম যে আমার এনভায়রনমেন্টটাকে এমনভাবে আমি তৈরি করেছি যে এনভায়রনমেন্টের সব কিছু আমাকে মোটিভেট করে, সব কিছু থেকে আমি এনার্জি পাই। সো এনভায়রনমেন্টটা ক্রিয়েট করাটা ইম্পর্টেন্ট। দ্য পিপল ইউ ইন্টারাক্ট উইথ, আপনি কোন ধরনের মানুষের সাথে চলতেছেন, কারণ প্রত্যেকটা মানুষ আপনাকে কি দিচ্ছে? ইনফরমেশন দিচ্ছে, আর ওই ইনফরমেশন আপনার জীবনকে পরিচালিত করতেছে। কাজেই আমি যেই ধরনের মানুষের সাথে মিশতেছি বা যে ধরনের বই পড়তেছি, যে ধরনের ইনফরমেশন টেকিং করতেছি, এটা খুব ইম্পর্টেন্ট। এই যে আমি কয়েকদিন আগে একটা ইফতার প্রোগ্রামে গেলাম, আমাদের এখানে সম্ভবত মুনতাসির ভাই মেবি
এই বলতেছিল যে স্যার ব্রেভ কোর্স করে আমি একটা ডিসিশন নিয়েছি এবং এটা সুপার ডিসিশন, এই ডিসিশন নিতে পারলে আর জীবনে কোনো কিছু লাগে না, যে আমি ব্রেইনে কি রিসিভ করব এইটা এখন খুব হিসেব করে রিসিভ করি, আর মুখে কি খাবার দিব এটাও হিসেব করে দিই। আর লাগবে তার কিছু? মানে মুখে কি খাবার দিবেন এইটা হয়। এই যে আমরা যে খাবারগুলো খাই দেখেন, এটা তিনটা ঘটনা। এটা একটা হচ্ছে the reason of entertainment, because the objective of eating in Bangladesh is pleasurable emotion. আমরা খাবারের অবজেক্টিভ কি আমাদের দেশে? প্লেজার। the objective of eating food is pleasure। তাহলে একটা আপনি খাচ্ছেন, এটা আপনাকে এন্টারটেইনমেন্ট দিবে, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে আপনাকে এডিকশন দিবে। নাম্বার 3 আপনাকে ফিটনেস দিবে। আজকের পর থেকে মুখের ভিতরে যা কিছু দিচ্ছেন এটা কিন্তু আপনাকে গড়ে তুলতেছে। একটু ঠান্ডা মাথায় ভাবেন, যত রোগ বালাই যা 76% হইতেছে এইখান থেকে। আমি ভিতরে কি দিচ্ছি ইনপুট। তাহলে এই যে যা ইনপুট দিচ্ছেন এটা 3টা বক্সে জমা হয়। কয়টা বক্স? বক্স নাম্বার 1 কি? এন্টারটেইনমেন্ট। আপনি যা মুখের ভিতরে দিচ্ছেন, বক্স নাম্বার 1 সেটা হচ্ছে এন্টারটেইনমেন্ট, যে আমি এই খাবারটা কেন খাইতেছি, ভাল লাগতেছে, আরো ভাল লাগতেছে, আরো দেন ভাই, আর একটু খান, আর মজা হয়েছে না? হ্যাঁ হয়েছে। এটা কেন খাচ্ছেন বলেন তো? রিজন কি? এই খাবারটা মূলত আপনার এন্টারটেইনমেন্টকে ফুলফিল করার জন্য খাচ্ছেন। নাম্বার 1, আমরা এন্টারটেইনমেন্টের জন্য খাই, প্লেজারেবল ইমোশনের জন্য, স্বাদের জন্য খাই। খাবার স্বাদের জন্য খাওয়ার কথা না। দ্য অবজেক্টিভ অফ ফুড ইজ নিউট্রিশন। আমরা বানাইছি এটা প্লেজার। তাহলে খাবারটা খাচ্ছেন এটা স্বাদের জন্য খাচ্ছেন, অন্য কোনো রিজন নাই। বোঝা গেছে? 2 নাম্বার কি? খাবারটা খাচ্ছেন ফর ফিটনেস। এই যে খাবারটা দিলেন এটা কোন বক্সে যাবে? ফিটনেস বক্সে। তার মানে এটা একমাত্র কার্যকর। আরেকটা হচ্ছে খাবারটা খাচ্ছেন এটা কই দিচ্ছেন? অ্যাজ এ এডিকশন, যে মিষ্টি খাবার দেখলেই লোভ সামলাইতে পারি না, আমি সন্ত্রাসী শুরু করি। তাহলে আপনি খেয়াল করে দেখেন, আপনি যত খাবার ভিতরে দিচ্ছেন এই 3টার একটা হচ্ছে আপনার দরকার কোনটা বলেন তো? অনলি ফিটনেস, অনলি। বাকি 2টা বাক্সে যে খাবার দিচ্ছেন এইটা আপনাকে আনফিট করতেছে। এইটা আপনার ব্রেইনের কার্যকরিতা ড্যামেজ করতেছে। কেন বলবেন যে ব্রেইনের ক্লাসে ফুডের এত কথা কেন? কারণ আপনার বডিটা আপনার ফুড দিয়ে তৈরি হচ্ছে। বডির আমি সহজ করে দিই। এই যে আমার গাড়ির হঠাৎ করে বেরোইছে বাসা থেকে, ওই দিন দেখি যে গাড়ির মধ্যে ফিউয়েল কম আছে। আমাদের এই তেলের পাম্প পর্যন্ত যেতে এই একটা ভালো সময় লাগবে, ওই পর্যন্ত যাবে কিনা এটা নিয়ে কনফিউজ। তো আমাদের এই শফিক ভাইরে বললাম, আমাদের ড্রাইভার, যে গাড়ি যাচ্ছে ওইখানে এই যে কিছু কিছু মুদি দোকান বা অনেক দোকান আছে রাস্তার ধারে, তারা এরকম বিক্রি করে না, বোতলের মধ্যে করে তেল বিক্রি করে। তা আমি বললাম যে এক কাজ করেন, ওইখান থেকে 1 বোতল আজকে এখন নিয়ে নেই, তাহলে ওই 1 বোতল দিয়ে তো আমরা পেট্রোল পাম্প পর্যন্ত যেতে পারতেছি। পরে উনি সাথে সাথে এমন একটা রিয়েকশন দিল যে না, কি বলেন স্যার, এই তেল তো, এইগুলো বাজে তেল, এইগুলো তো গাড়ির ভিতরে কোনোভাবেই দেওয়া যাবে না। মানে কি পরিমাণে অ্যাওয়ার, বুঝতেছেন যে গাড়ি নষ্ট করা যাবে না। তাহলে গাড়ির মধ্যে এটা কিন্তু আমরা অনেকেই খুব অ্যাওয়ার যে বাজে তেল গাড়ির ইঞ্জিনে দিব না, গাড়ি নষ্ট হয়ে যাবে বা লং রানে গাড়ির ক্ষতি হবে। কি সিরিয়াস, তাই না? এবার আসেন, আপনি যে গাড়ি দিয়ে, এই যে আমি যেই গাড়ি দিয়ে চলতেছি উইদাউট চাকা, এই যে দেখেন হাঁটতেছি, চলতেছি না, আমার গতি বাড়ানোর জন্যই তো গাড়ি করা হয়েছে। তো মেইন গাড়িটা তো আমার শরীরটা। এই জায়গায় যেই তেল ভরতেছেন, এই তেলের ব্যাপারে ওই শফিক ভাই তারে বইলে আমি খাবার বন্ধ করাইতে পারি না। যেই লোক গাড়ির তেলের ব্যাপারে খুবই সিরিয়াস, সে তার শরীরের তেলের ব্যাপারে নো কেয়ার। দেখেন অবস্থা আমাদের। ওয়ারেন বাফেট একটা অ্যানুয়াল কনভোকেশনে একটা চিফ গেস্ট হিসেবে বক্তৃতা দিচ্ছিল। তো এখানে ওয়ার্ল্ডের মেরিটোরিয়াস সব স্টুডেন্টরা, তো
তাদেরকে বলতেছে যে তোমাদেরকে যদি একটা গাড়ি বেছে নিতে বলা হয়, যেই গাড়িটা তুমি জীবনে আর কোনোদিন চেঞ্জ করতে পারবে না, একটা গাড়ি দিয়ে তোমাকে বাকি জীবন চলতে হবে, তোমরা কেমন গাড়ি বেছে নিবা? সব স্টুডেন্টরা যে ওয়ার্ল্ডের সবচেয়ে সেরা গাড়ি যেটা ওইটা আমরা বেছে নিব, বিকজ যেহেতু একটা গাড়ি, আর কোনো অপশন নাই, একটা গাড়ি দিয়ে এক জীবন চলতে হবে, তাহলে কোনটা বেছে নিতে হবে? সবচেয়ে সেরা, রাইট? ওকে। পরে বলল যে তাহলে ওই গাড়ি নিয়ে যদি তোমরা চলাচল করো, তাহলে ওই গাড়ির মধ্যে ফিউয়েল কেমন দিবা? পরে বললো যেহেতু একটাই গাড়ি, এটা চেঞ্জ করার কোনো স্কোপ নাই, তাহলে ওইটার মধ্যে সবসময় ব্র্যান্ডেড সেরা সেরা ফিউয়েল দিবে, তেলগুলো যাতে কোনো ভেজাল না থাকে, তাহলে গাড়িটা আমাকে লং রানে সাপোর্ট দিবে। এইভাবে স্টুডেন্টরা অনেকভাবে সুন্দর চমৎকার করে বলতেছে। তখন ওয়ারেন বাফেট বলতেছে, হোয়াট অ্যাবাউট ইউর বডি? দিস ইজ দ্য আলটিমেট কার অফ ইউর লাইফ। এই যে শরীর নামক যে কার, এটা জীবনে একটাই, চেঞ্জ করে আসার কোনো সুযোগ নাই। তো যখন আপনি আক্রান্ত হবেন, স্টিভ জবসের মতো মানুষ বলেছে যে একজন মানুষের জন্য কার্স, হসপিটালের বেড হচ্ছে পৃথিবীর সবচেয়ে দামি বেড, তাই না? একজন মানুষ মানে অসুস্থ মানুষের পৃথিবীতে কোনো ভ্যালু নাই। আমি তো মনে করি অসুস্থ না হয়ে মরে যাওয়া বেটার, তাই না? এই অসুস্থগুলো আমরা হচ্ছি ইচ্ছা করে। এই অসুস্থতা যখন আউটপুট, তার মানে ইনপুটে আমরা 10, 20, 30 বছর ব্যাপী ঝামেলা পাকাইছি। এজ এ আউটপুট বডি এখন আমার বিরুদ্ধে প্রতিশোধ নেওয়া শুরু করছে। এবার গেল এটা ফিটনেসের জায়গা থেকে বললাম। আপনি যদি এবার আপনার স্ট্রাগলিং লাইফ চিন্তা করেন, টাকা পয়সা, বিজনেস, কেরিয়ার, এই জায়গাগুলোতে যদি ভাবেন, এইখানেও কিন্তু ইনপুট আছে। ছোট ছোট ইনপুটে কি হচ্ছে? আউটপুটটা স্ট্রাগলিং, আউটপুটটা হতাশাজনক। আপনি সুগারের কারণে বা ফিউয়েলের কারণে শরীরের ভিতরে বাজে খাবার দেওয়ার কারণে এটা ডিজিজ হিসেবে আপনার জীবনে আসতেছে 10-20 বছরে। আর ঠিক এই যে এইখান দিয়ে ঢুকে এটা কি হইতেছে? শরীর আক্রান্ত করছে, আমরা অসুস্থ হচ্ছি, ক্লিয়ার? ঠিক এইখান দিয়ে আবার আরেকটা জিনিস ঢুকতেছে। এইখান দিয়ে কি ঢুকতেছে? এখন ওই খাবার নিয়ে বলার পরে কালকে থেকে ধরেন খাবার নিয়ে আপনি সতর্ক হয়ে গেলেন, স্টিল ইনফরমেশন ইজ দেয়ার, নেগেটিভ ইনফরমেশন, ডিস্ট্রাক্টেড ইনফরমেশন এবং পয়জনাস ইনফরমেশন ইন এভরিওয়্যার, সেম অ্যাজ লাইক পয়জনাস ফুড। আপনি হেলদি ফুড এখন দিয়ে বের হন, যে কোনো মার্কেটে যান, হেলদি খাবার আপনাকে খুঁজে পাইতে কষ্ট হবে। কষ্ট হবে না? আপনি হেলদি খাইতে চাইলেও তো পারবেন না, কোনটা হেলদি, জান বের হয়ে যাবে কোনটা হেলদি খুঁজে বের করতে। যার কারণে যে কাঁচা শাকসবজি খান, এটা বেটার। তাহলে হেলদি খাবার খুঁজে পাওয়া যেমন এখনকার পৃথিবীতে চ্যালেঞ্জ, আর এই চ্যালেঞ্জের কারণে আমরা যেমন ফিজিক্যালি এখন আনফিট, ইনক্লুডিং ডক্টর কমিউনিটি পর্যন্ত, বিকজ হেলদি ফুড ইজ নট অ্যাভেলেবল আমাদের চারপাশে। ঠিক একইভাবে আমরা কেন এত স্ট্রাগলড, কেন এত ডিপ্রেস? সারা পৃথিবীতে 1 বিলিয়ন মানুষ ডিপ্রেশনে আক্রান্ত। এত ডিপ্রেশন কেন? বিকজ অফ দ্য ইনফরমেশন। চারদিকে যেমন পয়জনাস ফুডস, হেলদি ফুডের নামে নিউট্রিশাস বার খাইতেছি, ওইটার মধ্যে দেখবেন যে 45% সুগার। তো এটা কেমনে হেলদি হইল? এই যে বাচ্চাদেরকে আমরা মাইলো খাওয়াইতেছি, হরলিক্স খাওয়াইতেছি, আপনি দেখেন তো সুগার কি পরিমাণ। আনহেলদি উপাদানগুলোকে এমন নামে দিয়ে রাখে, আমরা বুঝতেও পারি না। ঠিক যেভাবে মার্কেটে পয়জনাস ফুডস অ্যাভেলেবল, হেলদি ফুডকে আমাকে কনসাস ব্রেইনে খুঁজে নিতে হয়। আপনি একটু আনকনসাস হলে আনহেলদি খেয়ে ফেলবেন। একইভাবে চারদিকে শুধু পয়জনাস ইনফরমেশন, এজন্য কন্টিনিউয়াস ব্রেইনে যাইটা ইনফরমেশন নিলে আপনি ডিপ্রেসড হবেন, আপনি অ্যাংজাইটিতে ভুগবেন, আপনি স্ট্রাগলে থাকবেন। এটাই তো স্বাভাবিক হওয়ার কথা, তাই না? তাহলে আনকনসাসলি যদি আপনি ইনফরমেশন নিতে থাকেন, পয়জনাস ইনফরমেশন আপনার ব্রেইনের ভিতরে ঢুকে, এইটা আপনার একটা ব্রেইন ব্যালেন্স তৈরি করতেছে। এই ব্যালেন্সের নাম হচ্ছে মাইনাস ব্যালেন্স অথবা স্ট্রাগলিং। এইটা আপনার ব্যাংকে একটা স্ট্রাগলিং ব্যালেন্স তৈরি করছে। তাহলে খাবার যেমন আপনাকে চুজ করে খেতে হবে, ইনফরমেশনও ব্রেইনে চুজ করে দিতে হবে কনসাসলি, যে আমার এখান দিয়ে আমি কি দিচ্ছি, এই ঠিক আছে
সমস্ত ইনফরমেশন এটার সাপোর্টের গুলো ঢুকবে, এটাকে সাপোর্ট করেন এরকম ইনফরমেশন ব্রেইনে ঢুকবে না। অল্প সময়ে বেশি টাকা ইনকাম করা সহজ, এটার সাথে সাপোর্টেড ইনফরমেশন ব্রেইনে ঢুকবে, এর বাইরের ইনফরমেশন আমি ঢুকতে দিব না, ডিলিট করে দিব। বোঝা গেছে জিনিসটা? এত সিরিয়াসলি আপনাকে ইনফরমেশন এন্ড ফুড ইনটেক করতে হবে। তাহলে ফিজিক্যালি আপনি ফিট, তখন আপনি সাইকোলজিক্যালি ফিট, এন্ড ফিজিক্যালি সাইকোলজিক্যালি ফিট থাকলে আপনি তখন এনার্জেটিক, এবং আপনি যখন এনার্জেটিক, আপনি হাই এনার্জিতে থাকবেন, তখন আপনি হাই এনার্জি মানে হাই ইনকাম এবং হাই ইম্প্যাক্ট তৈরি করতে পারবেন পৃথিবীতে। তাহলে আমরা যেটা বলছিলাম, দ্য পিপল ইউ ইন্টারাক্ট উইথ, তাহলে কোন ধরনের মানুষের সাথে মিশতেছেন? ইউ আর দ্য অ্যাভারেজ অফ 5 পিপল ইউ স্পেন্ড দ্য মোস্ট টাইম উইথ। যাদের সাথে সময় কাটাচ্ছেন তাদের 5 জনের অ্যাভারেজ, এই অ্যাভারেজটা যাতে হায়ার হয়, তাহলে অটোমেটিক্যালি আপনি 5 জন যদি 4 পাশে আপনার বিলিয়নিয়ার থাকে, অটোমেটিক্যালি আপনি বিলিয়নিয়ারের ফ্রিকোয়েন্সিতে ঢুকে যাবেন, আপনার অ্যাভারেজটা বাড়তে থাকবে। 5 জন যদি কোটিপতি থাকে, আপনার অটোমেটিক কোটিপতি, বা কোটিপতি না থাকলেও কোটিপতির ফ্রিকোয়েন্সিতে বিলিভ করে, কোটি টাকা আর্নিং এ বিলিভ করে, টাকা পয়সাকে খারাপ দৃষ্টিতে দেখে না, এই ফ্রিকোয়েন্সিটা তো অন্তত থাকা দরকার। এবং এটার জন্য বাংলাদেশের বেস্ট জায়গা হচ্ছে ব্রেইভ, নো ডাউট, বিকজ এখানে আমরা সবাইকে ইন্সপায়ার করি, এম্পাওয়ার করি। দ্য ইমোশন ইউ এক্সপিরিয়েন্স, এই যে আপনাকে ইমোশনালি ইন্টেলিজেন্স হইতে হবে। আপনার ইমোশন মন চাইছে এটা করে ফেলবেন তা না, যেটা আপনার জন্য দরকার না, মন চাইলেও সেই কাজ করা যাবে না। মন অনেক কিছুই চাবে, মন একটা পাগলা ঘোড়া, অনেক দিকেই যেতে চাবে, বাট আমাকে যাওয়া যাবে না। তারপর দ্য টেকনোলজি ইউ এঙ্গেজ উইথ, কোন ধরনের টেকনোলজি টুলস ইউজ করতেছেন, আপনি কি সারাদিন টিকটকে পড়ে থাকতেছেন কিনা, মানে এই যে টেকনোলজিগুলো আমি কিভাবে ব্যবহার করছি, এটার সাথে আমি কানেক্টেড কিভাবে, এটা ডিফাইন করছে যে আমার ব্রেইনটা কিভাবে ওয়ারিং হবে। তো এই এলিমেন্টগুলো আমাদের জীবনে সিরিয়াস ম্যাটার, খুবই সিরিয়াস ম্যাটার। এই প্রত্যেকটা সিলি সিলি জিনিস হয় আপনাকে আপনার গন্তব্যে, আপনার সফলতার দিকে নিচ্ছে, অথবা আপনাকে আরো স্ট্রাগল লাইফের দিকে দিচ্ছে। তো এই ছোট্ট জিনিসগুলো ওই মস্কিটোর মতো, এই ছোট্ট জায়গাতে যদি আপনি নজর না দেন, তাহলে এটাই কিন্তু ডেডলিয়েস্ট। দ্য আলটিমেট ওয়েলথ আলটিমেট ওয়েলথ কি আপনার জীবনে? ইউর অ্যাবিলিটি টু থিঙ্ক রাইট। সো হোয়াট কাইন্ড অফ গার্ডেন ডু ইউ ওয়ান্ট? থিঙ্কিং প্যারাডক্স, চিন্তা করেন। আনসাকসেসফুল পিপল থিঙ্ক অ্যাবাউট হোয়াট দে ডোন্ট ওয়ান্ট মোস্ট অফ দ্য টাইম, টেনশন, ফিয়ার, নেগেটিভ রেজাল্টস। পুয়ার পিপল কি করে? যেই জিনিস জীবনে সে চায় না, ওই জিনিস নিয়ে সে বেশি চিন্তা করে। আপনি কি টেনশন চান, স্ট্রাগল চান, প্রবলেম চান, কিন্তু আপনি সারাক্ষণ প্রবলেমের কথাই ভাবতেছেন, এটা লক্ষণ হচ্ছে আপনি আরো স্ট্রাগলে জড়াবেন, কারণ আপনার নিউরাল পাথওয়ে, নিউরোপ্লাস্টিসিটিটা আরো গভীর হইতেছে, আপনার প্রবলেম দিন দিন আরো বাড়বে। সাকসেসফুল পিপল থিঙ্ক অ্যাবাউট হোয়াট দে ওয়ান্ট অ্যান্ড হাউ দে উইল গেট ইট। সো আপনার ব্রেইন হচ্ছে, ইউর ব্রেইন ইজ এ গার্ডেন অ্যান্ড এভরি থট অ্যান্ড বিলিভ ইজ এ সিডস। তাহলে আপনি আপনার এই যে ব্রেইনের গার্ডেনে যেই চারা লাগাচ্ছেন, এটাই লং রানে একটা গাছ হয়ে আপনার জীবনে ফল দিতে থাকবে। সো এই চিন্তাটা খুব মানে চুজ করে করাটা গুরুত্বপূর্ণ। এবার আসেন সিক্স থিঙ্কিং হ্যাট। এডওয়ার্ড দি বুনোর, আপনার নাম জানেন, ওনার একটা বই আছে সিক্স থিঙ্কিং হ্যাট। এই 6টা ক্যাপের কথা উনি লিখেছেন, যে আমরা কিভাবে 6 ডাইমেনশনে জিনিসগুলোকে চিন্তা করব। হোয়াইট হ্যাট, ফ্যাক্টস অ্যান্ড ইনফরমেশন। যখন আপনি একটা বিজনেস প্ল্যান করছেন, বিজনেস প্ল্যানের শুরুতে আপনি একটা হোয়াইট হ্যাট, সাদা একটা ক্যাপ পরে চিন্তা করবেন। এই সাদা ক্যাপটা পরলেন মানে আপনি এই বিজনেস রিলেটেড সব ইনফরমেশন কালেক্ট করবেন, সব ফ্যাক্ট চেকিং করবেন, অর্থাৎ আপনি পুরো জিনিসটা একটা ইনফরমেটিভ জায়গা থেকে, ডেটা ম্যাথমেটিক্যাল জায়গা থেকে চিন্তা করবেন। দিস ইজ হোয়াইট হ্যাট। এরপরে আপনি হোয়াইট হ্যাটের কাজ শেষ, এরপরে রেড হ্যাট যখন পরবেন, তখন ইমোশনস অ্যান্ড ফিলিংস এর জায়গায় চিন্তা করবেন।
যে আমি যে এই প্রোডাক্ট বা সার্ভিসটা নিয়ে মার্কেটে নামতে চাচ্ছি বা এটা নিয়ে একটা গেম প্ল্যান অথবা ক্যাম্পেইন প্ল্যান করছি, তাহলে এইটা নিয়ে কাস্টমারের ইমোশনটা কোন জায়গায়, কাস্টমারের ফিলিংটা কি, এই প্রোডাক্ট নিয়ে কাস্টমার কোথায় প্রবলেম আছে, কি ধরনের প্রবলেম আছে, কিভাবে এটা সলিউশন করা যায়। তারপর রেড হ্যাট ডান, এইবার আপনি ব্ল্যাক হ্যাটটা পড়েন। এবার ব্ল্যাক হ্যাটটা পড়ার পরে ক্রিটিক্যাল থিঙ্কিং করেন, কশাস থিঙ্কিং, যে আমি এই প্ল্যানটা দিয়ে মার্কেটে নামতে চাচ্ছি, মার্কেট কি এটা খাবে কিনা, কোথায় প্রবলেম আছে, এই প্ল্যানটার ল্যাকিংটা কোথায়, অফারিংটা কি ঠিক আছে কিনা, ক্যাম্পেইনের কোন জায়গায় ভুল। তার মানে ব্ল্যাক হ্যাটটা যখন পড়তেছেন তখন আপনি আপনার প্ল্যানিংটাকে ক্রিটিক্যাল জায়গা থেকে দেখতেছেন। তাহলে শুধু আপনি ইমোশনের উপর ডিপেন্ড না। এরপরে আপনি ইয়েলো হ্যাট যখন পড়ছেন, আপনি অপটিমিস্টিক অ্যান্ড পজিটিভ, এটা নিয়ে তো খুব ক্রিটিক্যাল সিরিয়াস চিন্তা ভাবনা করলেন, কিন্তু আপনার তো একটা প্রোডাক্ট নিয়ে মার্কেটে যেতে গেলে আপনার একটা পজিটিভ ভাইব্রেশন অ্যান্ড ইমোশনও দরকার, রাইট? সেইটা আবার যখন ইয়েলো হ্যাট পড়তেছেন তখন পজিটিভলি দেন, এটা দিয়ে মার্কেট সাইজ কত বড় করা সম্ভব, কয় কোটি কাস্টমারকে সার্ভ করবো, এটা ওয়ার্ল্ড ওয়াইড কিভাবে নেওয়া সম্ভব, তখন এটার পজিটিভ যত সাইড আছে এগুলোকে খুঁজে বের করেন। তারপরে গ্রিন হ্যাট যখন পড়বেন তখন ক্রিয়েটিভ অ্যান্ড ইনোভেটিভ থিঙ্কিং করেন, যে আমার এই প্রোডাক্ট বা এই সার্ভিসটাকে কিভাবে আরো ক্রিয়েটিভলি উপস্থাপন করা যায়, এটার মধ্যে ভিন্নতা কি আনা যায়, কোন জিনিসটা করলে মার্কেটে এটা একটা ইনোভেশন হবে, বাকিদের সাথে এটা আমার জন্য একটা ডিফারেন্স ক্রিয়েট করবে, ক্রিয়েটিভলি তখন চিন্তা করছেন আপনি। অ্যান্ড লাস্ট ওয়ান যেটা ব্লু হ্যাট, কন্ট্রোল অ্যান্ড অর্গানাইজেশন। এই যে ব্লু হ্যাটটা যখন পড়লেন তখন আপনি কমপ্লায়েন্সের জায়গা চিন্তা করেন, যে আমার এই প্রোডাক্টটার কমপ্লায়েন্স, অথরিটি কি, লিগেল জায়গাগুলো, কন্ট্রোলিং, এটাকে বড় করতে গেলে আমি কিভাবে করব, অর্গানাইজেশনাল স্ট্রাকচার কি হবে, কতজন এমপ্লয়ি কাজ করবে, কিভাবে কাজ করবে, ফুড ফাংশনালিটি কিভাবে ডেভেলপ হবে। তার মানে আপনার জীবনের যত ডিসিশন আজকে থেকে নিবেন সবগুলো কোন ইয়েতে করবেন, এই 6টা টুপি পরে চিন্তা করবেন যে ওকে ডান। এন্ড টুপির মানে এই না 6টা কিনে এনে মাথায় পড়তে হবে, আপনি জাস্ট ইমাজিনারি টুপি পরবেন, যে নাও আই এম ওয়ারিং দ্য হোয়াইট হ্যাট, সো আমাকে এখন ফ্যাক্টস অ্যান্ড ইনফরমেশন, এই প্রোডাক্ট রিলেটেড সমস্ত ইনফরমেশন কালেক্ট করতে হবে। যেমন আমরা ওই রিসোর্ট নিয়ে যখন কাজ শুরু করছি, এখন আমরা হোয়াইট হ্যাটের কাজটা করতেছি। আমরা কি করতেছি, বাংলাদেশের যত রিসোর্ট আছে, ওয়ার্ল্ডের সেরা সেরা যত রিসোর্ট আছে, তাদের প্ল্যানিং কি, কিভাবে সার্ভিস দেয়, কোনটা করে, এগুলার ফ্যাক্ট সমস্ত ইনফরমেশন আমরা কালেক্ট করতেছি। দিস ইজ দ্য হোয়াইট হ্যাট ওয়ার্ড। এরপরে আমরা ঢুকবো এই রিসোর্টটাকে ওয়ার্ল্ড ক্লাস বানাইতে চাইলে, কারণ এটা আমরা একটা চেইন রিসোর্ট বানাইতেছি, সেটা সারা ওয়ার্ল্ডে হ্যাপিনেসের একটা প্লেস হিসেবে কাজ করবে। তখন আমরা চিন্তা করবো যে ওইটা কাজ করার জন্য কোন ধরনের ফিলিং, কোন ধরনের জায়গাগুলোতে ইমোশন দিব, কিভাবে কাস্টমারকে আরো বেটার ইমোশন প্রোভাইড করা যায়, সেটা নিয়ে কাজ করবো। তো আপনি বিজনেস প্ল্যানগুলো বা ক্যাম্পেইন প্ল্যানগুলো যখন এই ফ্রেমওয়ার্কের মধ্যে ফেলবেন তখন কিন্তু ডিফারেন্ট হইতে, ইভেন আমরা আবার ক্রিটিক্যালিও ভাবতেছি যে এটা নেগেটিভ সাইড কি, ইম্প্যাক্ট কি আসতে পারে, কোনটা ভালো বা কোনটা মন্দ হইতেছে, কশাস থিঙ্কিং। তখন আমরা ওভারঅল একটা ব্যালেন্সে চিন্তা করতে পারতেছি। একটা জিনিসকে অনেকগুলো ডাইমেনশন থেকে যখন আপনি দেখবেন তখন আপনার প্ল্যানিংটা অনেক এনহ্যান্স হবে। দ্য 4G অফ জিনিয়াস, আমরা যারা জিনিয়াস হতে চাই, আমরা চাই যে আমার ব্রেইন আমার জন্য সেরা পারফর্ম করুক, তাহলে আপনাদের জন্য 4G ফর্মুলা। এই 4G-তে কি আছে, গ্রোথ, গিভিং, গ্রিট অ্যান্ড গ্র্যাটিটিউড। গ্রোথ মানে কি, এভরিডে আপনার ব্রেইনকে একটু ডেভেলপ করবেন, এভরিডে নিউ কোনো না কোনো একটা লার্নিং দিয়ে ব্রেইনকে আরেকটু আপডেট করা নিয়ে চিন্তা করবেন। গ্রোথ মানে 1% করেও যদি আপনি গ্রোথ করেন এক বছরে, আপনার কিন্তু একটা হিউজ গ্রোথ হচ্ছে। দেন গিভিং, হোয়েন ইউ গিভ ইউ রিসিভ ফার্স্ট। সো এই গিভিংটা কি করে, আপনার মনকে বড় করে, আপনার চিন্তাকে প্রসারিত করে, আরো বড় করে। এই যে ওই যে আব্দুর রহমান ভাই দিন লিখতেছিল যে ব্রেইভের কোর্সে আমরা যেভাবে করে ব্যয় করি আপনাদের পিছনে, এটা তো চাইলে আরো কমায় ফেলানো সম্ভব। এই প্রোগ্রামটা তো আমরা চাইলে যেই 2টা ব্যাচ এখন রানিং আছে, ব্যাচ 5 এবং 6 নিয়েও করতে পারতাম। তাহলে 1, 2, 3, 4 কে কেন আনলাম উইদাউট এনি পেমেন্ট? আমরা এই ইফতার প্রোগ্রাম তো আমরা নাও করতে পারতাম, না করে কি করতে পারতাম, আপনারা অনেক ইফতার প্রোগ্রাম করতেছেন, তাদের প্রোগ্রামে আমি গেলে তো আমার টাকার জায়গাটা বেঁচে যাইতো। বাট আমার কাছে মনে হলো যে এই গিভিংটা আমাকে আসলে ফুলফিল করে, যেই টাকা ব্রেইভের থ্রুতে আমার কাছে আসতেছে, ঘুরে ফিরে একটা পর একটা প্রোগ্রাম দিয়ে দিবেন, আপনার পুরো টাকাটা আপনার পিছনে আমি খরচ করে ফেলবো ইনশাআল্লাহ, এবং করছি সোফার। সো এইটা কি গিভিং, আপনি যখন মানে অন্যকে দেন, ওই যে অন্যকে জিতানো, এই যে এই ফিলোসফি আপনার কিন্তু আপনার চিন্তাধারাকে অনেক বড় করে যায়, অনেক বড় কিছু অ্যাচিভ করার জন্য আপনাকে তৈরি করে। দেন নাম্বার 3 যেটা গ্রিড, অর্থাৎ চারিত্রিক দৃঢ়তা, আপনার মধ্যে অনেস্টি থাকা, আপনার মধ্যে প্রপার এনার্জি থাকা, আপনার মধ্যে স্মার্ট ওয়ার্ক করার মেন্টালিটি থাকা, অর্থাৎ মাল্টি ডাইমেনশনালি যাতে আপনি কাজ করতে পারেন, এই গ্রিডটা আপনার থাকাটা জরুরি। আর নাম্বার 4 হচ্ছে গ্র্যাটিটিউড। আপনি ততক্ষণ আপনার হ্যাপি আর লাইফ খুঁজে পাবেন না যতক্ষণ না আপনি কৃতজ্ঞতা বোধ আপনার মধ্যে তৈরি হবে। আমরা অনেক সময় শুধু নিতে থাকি, কিন্তু কাউকে থ্যাঙ্কস দেওয়া, কাউকে এটার জন্য ক্রেডিট দেওয়া,
এটা আমরা করি না। অনেকেই দেখি যে আমার কোড টোড ইউজ করে, আমার জিতাও ফিলোসফি ইউজ করে, বা আমার ফ্রেমওয়ার্ক ইউজ করে, ওইখানে যে একটু কষ্ট করে আমার নামটা বলবে, এই গ্র্যাটিটিউড, এই কৃতজ্ঞতা বোধটা করে না। কিন্তু এটা লং রানে তাকেই ড্যামেজ করে তোলে, কারণ তার মাইন্ড তখন লিনিয়ার ওয়েতে চিন্তা করে, তার মাইন্ড তখন ন্যারো চিন্তা করে। কিন্তু আমরা যখন বলি যে ওনার কাছ থেকে এটা পেয়েছি, আরো যখন অন্যদেরকে আমরা অ্যাপ্রিসিয়েট করি, আমি সবসময় এই কথাটা বলি, ইউ ক্যানট বি থ্যাঙ্কফুল অ্যান্ড আনহ্যাপি অ্যাট দ্য সেম টাইম। ইউ ক্যানট বি থ্যাঙ্কফুল অ্যান্ড আনহ্যাপি অ্যাট দ্য সেম টাইম। আপনি ব্রেভ কোর্স করে আনহ্যাপি হওয়ার সুযোগ হচ্ছে আপনি যদি থ্যাঙ্কফুল না হন। কিন্তু আপনি যদি যথেষ্ট থ্যাঙ্কফুল হন যে এই কোর্স থেকে আমি যা পেয়েছি, আমার লাইফ চেঞ্জিং অনেক কিছু আমি পেয়েছি, এই যে থ্যাঙ্কস বোধটা, এই কৃতজ্ঞতা বোধটা আপনাকে কিন্তু হ্যাপি করে। এটা আমার চেয়ে বেশি হ্যাপি আপনাকেই করবে। সো আমরা যখন আমাদের লাইফে ইম্প্যাক্ট ক্রিয়েট করেছে যে সকল মানুষ, এই যে দেখেন, আমি আমার এবারের বইটা আমি উৎসর্গ করেছি আমার দাদির নামে। আমার দাদি তো দুনিয়ায় বাইচাই নাই। ইভেন আগের বইটা করলাম আমার ফ্রেন্ড যে আলামিনা নামে, ও তো দুনিয়ায় বাইচাই নাই। কিন্তু এই গ্র্যাটিটিউড শো করাটা ওরা তো দেখতেছে না, বা আমাকে এসে বলতেছে না, হ্যাঁ দোস্ত একটা ভালো কাজ করছো আমাকে। কিন্তু আমার ফিলিং যে ওরা আমার লাইফে যেই পরিমাণে ইম্প্যাক্ট ক্রিয়েট করেছে, তাহলে এই গ্র্যাটিটিউড বা এই কৃতজ্ঞতা বোধটা আমাকে ছোট করবে না, বরং মানুষ হিসেবে আমাকে ফুলফিল করবে। আমরা অনেক সময় শুধু সৃষ্টিকর্তার দরবারে অভিযোগের পর অভিযোগ পাঠাইতে থাকি। উনি যে এত ব্লেসিংস, এত চমৎকার খাবার, এত আয়োজন, এত ফ্যামিলি, এত কিছু দিয়েছে, এই ব্লেসিংস এর জায়গাটা নিয়ে আমরা গ্র্যাটিটিউড বা কৃতজ্ঞতাটা স্বীকার করি না। এই কৃতজ্ঞতার অভ্যাসটা যাতে আমাদের মধ্যে তৈরি হয়, দ্যাটস ওয়াই কিন্তু দেখেন আমাদের নামাজের প্রতি ওয়াক্তের নামাজে আমাদের যেই সূরাটা মাস্ট বি পড়া লাগে সেটা সূরা ফাতিহা, এবং সেটা শুরু হয় কি, তার প্রশংসা দিয়ে, গ্র্যাটিটিউড মানে কৃতজ্ঞতা দিয়ে, তাই না? আল্লাহর প্রশংসা দিয়ে আপনি শুরু করতেছেন। এটা আল্লাহ আপনাকে প্রতিদিন 5 বেলা কেন, যদি আপনি ফরজ নামাজগুলোও চিন্তা করেন, অন্য ওয়াক্ত বাদও দেন, তারপরে তো প্রতি ওয়াক্তে আপনাকে এই সূরাটা পড়া লাগে, এবং এটা শুরু করা লাগে মানে গ্র্যাটিটিউড দিয়ে। তো গ্র্যাটিটিউড আপনাকে জিনিয়াস বানায়। যারা থ্যাঙ্কফুল না, তারা আসলে, আমি তাদেরকে জিনিয়াস বলবো না। তো যখন এই 4টা জিকে আপনি প্রপারলি আপনার জীবনে প্র্যাকটিস করা শুরু করবেন, তখন আপনি দেখবেন জিনিয়াস হয়ে যাচ্ছেন। সো ওয়ার্ল্ড ক্লাস ফর্মুলা, আপনি যদি ওয়ার্ল্ড ক্লাস বিশ্ব সেরা হইতে চান, এটার ফর্মুলা কি? ডোন্ট ডু। আপনাকে অলমোস্ট এভরিথিং নো বলতে পারতে হবে। আমি এই যে কোচিং করে, আপনারা জানেন যে আমার কাছে প্রতিদিন অন্তত 4টা-5টা করে অফার আসে যে স্যার আমার সাথে পার্টনার হন, আমার বিজনেসের 90%, আপনার 50%, ওইটা কোনো টাকা দেওয়া লাগবে না, এটা না। অলমোস্ট সব নো। আজ পর্যন্ত ইয়েস বলছি শুধু একটাতে, আর সব নো। কারণ আমার সাথে অ্যালাইন না, আমার সাথে ম্যাচ করে না। ওরকম জায়গায় আমাকে 100 জনে আমাকে মালিকানা দিতে হয়তো টাকা পাবো, আমার তো টাকা দরকার নেই, আমার দরকার ইম্প্যাক্ট। যেই জিনিসটার সাথে একটা ইম্প্যাক্ট জড়িত, ওই জায়গায় আমি আমার সময় শ্রম দিলে লাভ আছে। আদারওয়াইজ টাকা তো অনেক কিছু দিয়ে কামানো যায়। টাকা কামানো তো পৃথিবীতে সবচেয়ে সহজ কাজ, অনেক কিছু করে টাকা কামানো যায়। কিন্তু দেখতে হবে যে আমার এই কামানো টাকার সাথে যথেষ্ট ইম্প্যাক্ট ক্রিয়েট হচ্ছে না, মানুষ হিসেবে আমাকে ফুলফিল করছে কিনা। সো আপনাকে নো বলাটা শিখতে হবে। সাকসেসফুল পিপল আর নট ডুইং এনিথিং ডিফারেন্ট কিছু করে না। তারা কি করে? ইটস হোয়াট দে আর নট ডুইং ইজ দ্য ডিফারেন্স বিটুইন দেম অ্যান্ড ইউ। হোয়াট দে আর নট ডুইং। এজন্য স্টিভ জবসকে যখন জিজ্ঞেস করা হয়েছিল যে তুমি তোমার জীবনে কোন জিনিসের জন্য সবচেয়ে গর্বিত, কোন কাজগুলোর জন্য, সে বলেছিল যে আমি আমার জীবনে যা কাজ করেছি এটার জন্য যেমন গর্বিত, তার চেয়ে বেশি পরিমাণে গর্বিত আমি যা যা করি নাই তার জন্য। কারণ যা যা করি নাই ওই কাজগুলো যদি আমি করতাম, যা যা করেছি তা আমি করতে পারতাম না। তাহলে এই নট টু ডু লিস্টের কারণে আপনি টু ডু লিস্টের কাজ করতে পারেন না। তাহলে এই ডোন্ট ডুটা ইম্পর্টেন্ট। লেস ওয়ার্ক, আপনি যত লেস ইজ মোর। আপনি এজ এ উদ্যোক্তা, আপনি এজ এ ফাউন্ডার, আপনি অ্যাকশন টেকার না, ইউ আর দ্য অ্যাকশন মেকার। তো আপনার কাজ সবাই মিলে করবে। আপনি যত নিজেকে কাজ থেকে বের করে আনবেন, আপনি তত বড় কোম্পানি বানাইতে পারবেন। আর যত আপনি ডে টু ডে ওয়ার্কে ঢুকবেন, আপনার কোম্পানির সাইজ দিন দিন তত ছোট হইতে থাকবে, এবং কোনোদিন আপনি এটা থেকে বের হইতে পারবেন না। তো আপনার প্রথম উদ্দেশ্য হবে CNO, চিফ নাথিং অফিসার হওয়া, নট চিফ এভরিথিং অফিসার।
এবং আমাদেরকে এই দেশে অনেকেই চিফ এভরিথিং অফিসার হইতে শেখান। নো, আপনি যত লেস ওয়ার্ক, এই যে আমার অফিসে আমি কয়দিন যাই, আমার টিমও বলতে পারবে, মাসে সপ্তাহে একদিন, মাসে হয়তো 4 দিন যাই, তাও হাফ বেলা, মানে বিকেলে বা সন্ধ্যার দিকে যাই, তাও ওই যেতে হয়তো আপনাদের ক্লাস থাকে ওদের সাথে 1-2 ঘন্টা, মানে যত কাজ কম করে যত চিন্তা বেশি করা যায়। থিঙ্কিং ইজ দ্য হার্ডেস্ট থিং টু ডু, সবকিছু চিন্তা থেকে হয়। সো আমি চিন্তাতে বেশি সময় দেই, ডে টু ডে ওয়ার্কে সময় দেয় আমার টিম মেম্বাররা। সো আপনি ইনোভেশনে, ক্রিয়েটিভিটিতে, থিঙ্কিংয়ে সময় দিবেন, আর ডু করবে আপনার রাইট হু যারা তারা। সো প্যারেটোস প্রিন্সিপাল আপনারা আই হোপ সবাই জানেন, 80-20 রুলস, যে আপনার 80% এফেক্টস কাম ফ্রম 20% কজেস, 20% এফর্টস প্রডিউস 80% রেজাল্ট। অর্থাৎ আপনার 20% কাজ, গুরুত্বপূর্ণ 20% কাজ আপনার জীবনে 80% রেজাল্ট তৈরি করে। তাহলে এটা থেকে আমরা একটু আরো মোর পাওয়ারফুল দেন প্যারেটোস প্রিন্সিপাল যদি দেখি, এখানে খেয়াল করে দেখেন, তাহলে আপনার 20% কাজ রেজাল্ট প্রডিউস করতেছে কত? 80%। তা আপনাকে বুঝতে হবে যে আপনার টপ 20% কাজ কোনটা, আমার টপ 20% কাজ কোনটা বলেন তো? আমার টপ কাজের মধ্যে আমার লার্নিং, আমার এই ধরনের রিসার্চ করে এরকম কন্টেন্ট বানানো, আপনাদের সাথে একটা ইমোশনাল বন্ডিং রিলেশনশিপ ডেভেলপমেন্ট, দিস ইজ মাই টপ 20% কাজ। এর বাইরের কাজে আমার কাস্টমারকে এর একজন ফোন দিল, আমার তো লগ ইন হয় নাই, হইছে, এইগুলা ডে টু ডে দেওয়া কি আমার 20% এর কাজ? দেখেন তো, আমি যদি ওগুলা করি তাহলে আমার 80% কাজ করা হবে, রেজাল্ট আসবে কত? 20%। তাহলে ফেইলিওর পিপলরা কাজ সময় দেয় 80%-এ, রেজাল্ট পায় কত? 20%। আর সাকসেসফুল পিপলরা মোস্ট ইফেক্টিভ 20%-এ সময় দেয়, রেজাল্ট পায় কত? 80%। তাহলে তারা 80% সময় দিয়ে রেজাল্ট পাচ্ছে 20, আর আপনি 20% সময় দিয়ে রেজাল্ট পাচ্ছেন 80। তার মানে আপনার রেশিও কত? 16:1। তাদের ডেভেলপমেন্ট যদি 1% হয়, আমার ডেভেলপমেন্ট হইতেছে 16%। বাকিদের সাথে আমার ডিফারেন্সটা ঠিক এই জায়গায় তৈরি হচ্ছে, তারা রাইট ওয়ার্কটা খুঁজে জানে না, তারা সব করে। আর আমি আমার রাইট জায়গাতে ঠিক ইফেক্টিভ জায়গাগুলো বের করছি, যে কোন জায়গায় আঘাত করলে, কোন কাজটা দিলে আমার সবচেয়ে বেশি ইম্প্যাক্ট ক্রিয়েট হবে। এবং দেখেন, এটাকে ন্যারো ডাউন করেন, আরো গভীরে যান, দেখেন তো এইবার 20%-এর 20% যদি আমি করি, আমার টপ 20%, এটা 20% কত? 4। তাহলে 4% কাজ আমার 64% রেজাল্ট ক্রিয়েট করে। এখন ধরেন ঢাকা শহরের জ্যাম যদি নিয়ন্ত্রণ করতে চায়, তাহলে নিয়ন্ত্রণ করতে চাইলে কি করতে হবে? এইটার রিসোর্সকে খুঁজে বের করতে হবে, যে কোন 4% কাজ 64% আউটপুট বের করে। এবং এই প্রিন্সিপাল কিন্তু শুধুমাত্র বিজনেস বা চাকরি বা পার্সোনাল লাইফ ডেভেলপমেন্ট তা না, লাইফের এভরিহোয়ার। আপনি জানেন, আপনি আপনার বাসায় 4% জায়গাতে 64% সময় কাটান। আপনি কি জানেন, আপনার যত ড্রেস কোড আছে, 4% ড্রেস আপনি 64% টাইম পরেন। আপনি কি জানেন, প্রতিদিন আপনি যে যাতায়াত করেন, 4% রাস্তা দিয়ে 64% টাইম যাতায়াত করেন? আপনি সার্চ করে দেখবেন যে আসলেই তাই। আপনি বাসায় নির্দিষ্ট জায়গাগুলোতে সবচেয়ে বেশি সময় দেন, অন্যান্য জায়গায় হয়তো জরুরি দরকার পড়ে না। ঠিক এইভাবে যদি বিজনেসের এরকম রোডম্যাপটা অ্যালাইন, আপনি প্রতিদিন কি করেন? বাসা থেকে বের হলে হয়তো মসজিদে যান নামাজ পড়তে, এই একটা রোড, অফিসে আসেন, এই রোড দিয়া, এই 4% রোডে আপনি 64% দেখবেন যাতায়াত করেন। আপনার জামা কাপড়, সব জামা কাপড় আপনি সমান ইকুয়ালি পরেন না। আপনার দেখবেন পছন্দের জামা আছে, পছন্দের শুজ আছে, ওইটা বারবার পরেন। ঠিক এইভাবে আপনাকে ইফেক্টিভ পার্টটা খুঁজে বের করতে হবে। এখন দেখেন, আমি যখন 4% সময় দিচ্ছি 64% ওয়ার্কে, আরেকজন হয়তো 64% ওয়ার্ক করে 4% রেজাল্ট আনতেছে, অথবা 80% ওয়ার্ক করে 20% রেজাল্ট আনতেছে, তার সাথে আমার ডিফারেন্স কত? 250 গুণ। ওনার থেকে আমি 250 গুণ গতিতে আগাইতে পারবো, কারণ উনি ওনার লেস প্রায়োরিটি ওয়ার্কে সময় দিচ্ছে, লেস আওয়ারলি ভ্যালুর ওয়ার্কে সময় দিচ্ছে, আর আমি এগুলো সব থেকে। এখন আমরা ছাড়তে পারি না কেন? আমরা দেখেন, একটা চিন্তা করে, বাচ্চা যদি আপনি কুলে কুলে রাখেন, ও কোনোদিনও হাঁটা শিখবে? জোরে আমি মাটিতে নামতেই দিব না, এত আদর করব। ঠিক একইভাবে আমরা টিমের উপরে আমার বিজনেসটা ছাড়তে চাই না। তাহলে আপনার বিজনেস তো একা একা হাঁটা শিখবে না, আপনার কুলেই রাখতে হইব সারা জীবন। আর আপনি কুলে থেকে ছাড়েন বাচ্চাকে, একটু আছাড় খাক, একটু পড়ে যাক, একটু ধাক্কা খাক, এক সময় একা হাঁটতে পারবে। আপনার বিজনেসটা যাতে একা হাঁটতে পারে, বাচ্চাকে যেমন কুলে থেকে ছাড়তে হবে, হাঁটা শিখলে বিজনেসটাকে একটু টিমের উপর একটু ছাড়েন। 1 সপ্তাহের জন্য নাই হয়ে যান, 2 দিন একটু গ্যাপ দেন, হোক না একটু এলোমেলো, একটু আছাড় খাক, একটু ব্যথা পাক, একটু লস হোক, কিন্তু জিনিসটা এস্টাবলিশ হয়ে গেলে তো মজা।
এবং একবার এটা করে ফেলতে পারলে লাইফ লং আপনার ব্যবসা আপনাকে, আমার ব্যবসা আমাকে ছাড়া চলে। এখন আপনাকে সেই ইফেক্টিভ দেখেন, আরো যদি খুঁজি এই 4% এর 20% কত? 0.8%। 0.8% কাজ আপনার বিজনেসে, আপনার লাইফে 52% ইম্প্যাক্ট ক্রিয়েট করে। এইটাকে যদি আরো লেজার ফোকাসে নিয়ে আসি, আরো লেজার ফোকাস, এইটার 20% কত? 0.60%, 0.16% কাজ আপনার বিজনেস এবং লাইফে 40% প্রভাব বিস্তার করে। যেটাকে আপনি ছোট ভাবছেন, এটা কোনোদিনও ছোট না। ওই ছোট কাজটাকে কত সিরিয়াস লেভেলের যত্ন দিয়ে আপনি করতে পারেন, এইটা 40% ইম্প্যাক্ট ক্রিয়েট করে। আমার ট্রেনিং এর সবচেয়ে ইম্পর্টেন্ট জায়গা এটা। এই যে 0.60% আমার জন্য কোনটা জানেন? আমার কন্টেন্ট এন্ড আমার লার্নিং কন্টিনিউয়াস, যেটা এই 0.60%, এটাতে আমি এত ফোকাস, আমি সবচেয়ে বেশি ইনভেস্ট, সবচেয়ে বেশি টাইম এনার্জি এই জায়গাটা দেওয়ার কারণে আমার ধারের কাছে। এবং মানে ইভেন এমনও আমি এখন প্ল্যান করতেছি ওয়ার্ল্ডের টপ মেন্টরদেরকে কোন ধরনের কোর্স করানো যায়, এবং আমি যে অ্যাডভান্সে একটা ক্লাসও করাইছি। সো যখন আমি এই লেভেলে লেজার ফোকাস 0.16%, আপনি চিন্তা করে দেখছেন যে আমার সাথে আমার কম্পিটিটরের ডিফারেন্স কত? 65,000 টাইমস। এত লেজার ফোকাসে আপনাকে কাজ করতে হবে। আর আপনি সারা দুনিয়ার সব খবর রাখতেছেন, সব কোথায় কি হইতেছে, ইচ এন্ড এভরিথিং আপনি এইভাবে আগলায় ধরে আগাইতে চাইতেছেন। বলেন আপনি ব্যবসা করবেন কেমনে, কাজ কেমনে করবেন? ব্রেন তো ফ্রি না আপনার, সারাক্ষণ এটা ওইটা এটা ওইটা, আপনার কোনটা যে গুরুত্বপূর্ণ আর কোনটা কম এটা আপনি বের করতে পারতেছেন না। এখন জিনিসটা এইভাবে ভাবেন, আজকে যদি কোনো কারণে গভর্নমেন্ট একটা রুলস জারি করে দিল আপনার উপরে, রুলসটা হচ্ছে এরকম যে আপনি আপনার ব্যবসায় আপনি এই জিনিসটা ফাইন্ড আউট করবেন কিভাবে যে কোন কাজটা গুরুত্বপূর্ণ। আপনাকে যদি এরকম একটা রুলস জারি করে দেওয়া হয় যে আপনি আপনার ব্যবসায় অনলি একটা কাজ করতে পারবেন, আর কোনো কাজ আপনি করতে পারবেন না, সব টিম দিয়ে করাইতো। কয়টা কাজ করতে পারবেন? অনলি একটা কাজ। যদি একটার বাইরে দুইটা কাজ করেন, আপনার ব্যবসা গভর্নমেন্ট শাটডাউন করে দিবে, বন্ধ করে দিবে, আপনি ব্যবসা করার অনুমতি হারাবেন, সাথে সাথে বন্ধ। মানে সিরিয়াসলি এটা যদি আসে ঘোষণা, তখন আপনি কি করবেন বলেন তো? জাস্ট এই ওয়েতে এখন ভাবেন, আমি এই ওয়েতে চিন্তা করে আমারটাকে বানাইছি। যদি আমি একটা কাজ করি তাহলে এই কাজটা কোনটা হবে, বাকি একটা আমি করবো না, তাহলে এখানে গ্যাপ হইতেছে ওরে বসাও, এখানে গ্যাপ হইতেছে ওরে বসাও, এখানে গ্যাপ হইতেছে ওরে বসাও, এই যে সব ফিল আপ হয়ে গেছে। দ্যাটস ওয়াই এখন আমার ব্যবসার কোনো প্যারা আমাকে নিতে হয় না, অটোমেটিক্যালি চলতেছে। বুঝছেন জিনিসটা? এইভাবে ন্যারো 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 করে আসলে তখন আপনার কম্পিটিটর যেই গতিতে কাজ করবে তার চেয়ে 65,000 টাইমস বেশি গতিতে আপনি কাজ করবেন। আপনার ধারের কাছে কেউ আসতে পারবে না। গেমটা কোথায় তারা বুঝবেই না, যে গেমটা কেমনে এই গেম হইতেছে, কি হইতেছে, কিচ্ছু বুঝবে না তারা। দ্য প্রিজন লিমিটিং বিলিফ, আমাদের একটা প্রিজনের নাম কোনটা? লিমিটিং বিলিফ। ইউ আর দ্য ওয়ার্নার অফ ইউর ওন প্রিজন সেল, ইউ হ্যাভ দ্য কিজ টু আনলক ইউর সেলফ ফ্রি। তাহলে বিলিভ, লিমিটিং বিলিফ কি? আমাদের জন্য একটা প্রিজন, যেটা আমাদেরকে বাক্সবন্দি করে ফেলে। এই জন্য ওই যে মাওলানা রুমির কথাটা আমি প্রায় বলি, হোয়াই ডু ইউ স্টে ইন দ্য প্রিজন হোয়েন দ্য ডোর ইজ ওয়াইড ওপেন। এই পুরো পৃথিবী ওপেন, লিমিটলেস আকাশ, লিমিটলেস সাগর, এত বিশাল দুনিয়া আমাদের জন্য সৃষ্টি করে দেওয়া হয়েছে, লিমিটলেস। বাট আমরা কি করতেছি? নিজেদের লিমিটিং, যে এটা আমার জন্য না, এটা আমি পারবো না, ওইটা হবে না, আমি তো গ্রামে জন্মাইছি, আমি লেখাপড়া ভালো বুঝি না, আমি ইংলিশ বুঝি না, আমি অমুক, এই যে নানা রকম লিমিটেড বিলিফ দিয়ে আমরা কি করতেছি? নিজেরা একটা জেলখানা বানায় ওইটার ভিতরে ঢুকে বসে আছে। এটাকে ভাঙেন। সেই এলিফ্যান্ট সার্কেলের মতো আমাদের মাথায় আছে না? এলিফ্যান্ট সার্কেল। এই হাতিটা বাচ্চা অবস্থায় এরকম লোহার শিকল দিয়ে বাঁধা ছিল 10 ফিটের। সে ছুটে যাওয়ার অনেক চেষ্টা করছে, তো চেষ্টা করে পারে নাই, পা রক্তাক্ত হয়েছে, এক সময় ঘা হয়ে গেছে, তখন ব্রেইনে সেট হয়ে গেছে, ব্রেইনে এই দড়িটা সেট হয়ে গেছে। তারপরে যেদিন হাতিটা বড় হইলো তাকে আর শিকল দিয়ে বেঁধে রাখা হয় না। দেখেন
নর্মাল দড়ি আর খুঁটি বাইরে রাখছে, ও চুপচাপ আছে। এই জায়গায় যদি কোনো কারণে আগুন লাগে, এই হাতিটা এখান থেকে দৌড় দিবে না। সবচেয়ে ইন্টারেস্টিং পার্ট, ও একবার যাওয়ার চেষ্টা করবো, ওর দড়িতে যখন টান লাগবে কি চিন্তা করবে, আমি তো জানি আমি বাধা পার হইতে পারি না। ও বসে ওইখানে পুরে ছাই হবে, কয়লা হবে। বোঝা গেছে? দিস ইজ দ্য লিমিটিং বিলিভ। এরকম একটা দড়িতে, এই হাতির গায়ে তখন 100টা দড়ি ছেঁড়ার মতো শক্তি থাকে, বাট হাতি চেষ্টাই করলো না দড়িটা ছেঁড়ার। আপনার ভিতরে এরকম প্রচন্ড সক্ষমতা, সফলতার সব ধরনের এলিমেন্ট আল্লাহ তাআলা অলরেডি দিয়ে দুনিয়াতে পাঠাইছে, কিন্তু আপনি তো চেষ্টাই করলেন না, আপনি তো ভাবলেনই না এটা আপনার দ্বারা সম্ভব। তাহলে কেমনে এই লিমিটিং বিলিভের এই বৃত্তটা, এই শেকলটা ছিঁড়ে বের হওয়াটা আমাদের সবার জন্য গুরুত্বপূর্ণ। বিলিভ ইজ এ স্কিল বর্ন উইথ নো বিলিভ। দেখেন আজকে যেই বিলিভটা আপনি করতেছেন যে আমার জন্য কঠিন, এটা জটিল, এই বিলিভ আপনার মধ্যে ছিল না, কেউ না কেউ দিয়েছে। সে না বুঝে আপনাকে এরকম একটা রং বিলিভ দিয়েছে। আপনার কাজ হচ্ছে এই বিলিভটা ভেঙে বের হওয়া, রিশেপ ইউর বিলিভ, আনলক দ্য প্রিজন। এই প্রিজন ভেঙে একটু আমাদের বের হওয়া লাগবে। এই যে দেখেন, বিলিভিং ইজ সিইং। আমরা সবসময় মনে করি সিইং ইজ বিলিভিং। স্যার কোটি টাকা আর্ন করা সম্ভব, আমি যদি একবার করি তারপরে বিলিভ করবো। না, আপনি আগে বিলিভ করাটা ইম্পর্টেন্ট। আপনি যখন আগে বিলিভ করবেন তখনই কিন্তু এটা আপনার সাথে ঘটা শুরু হবে। বোঝা গেছে জিনিসটা? তাহলে বিলিভটা আগে না পরে? যে আল্লাহকে আগে দেখান, সৃষ্টিকর্তাকে আগে দেখান, তারপরে বিশ্বাস করব, হবে? আগে বিশ্বাস করলে আপনি দেখতে শুরু করবেন। এই কোটি টাকা আর্ন করা যে সহজ, 100 কোটি টাকা আর্ন করা যে সহজ, বিলিয়ন ডলার আর্ন করা যে সহজ, এইটা আগে বিলিভ করলে তখন এটার রাস্তা, এটার অপরচুনিটি আপনার সামনে ধরা দিবে এবং আপনি তখন এটাকে দেখতে শুরু করবেন। আমরা আমাদের জীবনের ছোট ছোট প্রবলেমগুলোকে কিভাবে ডিল করি, এই ভিডিওটা দেখলে একটু অনুভব করতে পারবেন যে যেটার কারণে আমরা আসলে ধাক্কা খেয়ে আমাদের লাইফ পুরোপুরি আমরা ডিস্ট্রয় করে দিই এবং আমরা স্টপ হয়ে যাই। আচ্ছা, আপনাদের ছোট্ট একটা এক্সপেরিমেন্ট দিই আমি। হোয়াটস দেয়ার? ইটস ইজি টু মিস সামথিং ইউ আর নট লুকিং ফর। আপনি যেই জিনিস খুঁজবেন না সেই জিনিসকে দেখতে পাবেন? স্টিল ওইটা আপনার সামনে থাকলেও আপনি দেখবেন না। সবাই একটু নিজেদের নাক দেখেন তো। নাক দেখেন সবার, দেখা যায়নি? দেখেন, দেখা যায়? কে কে দেখতে পাইছেন? কে কে পান নাই? দেখা যায় না? এই যে, কিন্তু এর আগে জীবনে দেখছেন আয়না ছাড়া? মানে এখন মনে হচ্ছে এটা দেখে আরো বিপদ হইলো, মানে অলওয়েজ তো দেখা যাচ্ছে। কি রে, পড়তে গেলে তো নাক দেখা যাওয়ার কথা, কিন্তু দেখা যায় না। বিকজ আপনি ফোকাস করেন কিসে? পড়াতে, কাজে, অন্য বিষয়ে। স্টিল এটা দেখা যায় কিন্তু সামনেই, আপনি দেখেন না। ঠিক এই যে নাকটা আপনার চোখের সবচেয়ে কাছে থাকার পরেও যেটা ফোকাস না করার কারণে আপনি দেখেন না, ঠিক কোটি টাকার আর্নিং, আপনার সফলতা, আপনার অর্জনগুলা ঠিক এরকম সামনেই। আপনি এটাকে জটিল মনে করে চোখ বন্ধ করে থাকলে তো দেখবেন না। স্টিল এটা দেয়ার। হোয়েন ইউ ফোকাস অন হোয়াটস মিসিং ইউ উইল মিস হোয়াটস দেয়ার। So it's easy to miss something you are not looking for. What you are looking for, the only thing you can see. তাহলে আমরা we are looking for কি? কি দেখতে চাচ্ছেন? হতাশা, ডিপ্রেশন, টেনশন, অ্যাংজাইটি, হ্যাঁ? যা দেখতে চান ফোকাসটা শুধু ওইটার মধ্যে রাখেন, বাকি সব ডিস্ট্রাকশন সরে যাবে, আপনার ইন্টেনশনে আপনার ফোকাস থাকবে। Would you say the world today is more violent, less violent, about the same? আপনি কি মনে করেন যে পৃথিবীতে এই যে বাংলাদেশ সহ সারা পৃথিবীতে ঝগড়া বিবাদ বিভিন্ন কিছু বেড়ে গেছে, সমান আছে না কমে গেছে? অলরেডি তো করছেন আপনারা, বাট আসলে বেড়ে গেছে। ভায়োলেন্স ড্রপ ড্রামাটিক্যালি। আমরা পৃথিবী নিয়ে এত নেগেটিভ, এত সোশ্যাল মিডিয়ার কারণে মনে হয় পৃথিবীতে আর বাসযোগ্য নাই, সব শেষ হয়ে গেছে। বাট রিসার্চ উল্টা কথা বলতেছে। Dying a violent death reduced 99.8
8% থাউজেন্ডস ইয়ার পিরিয়ড, গত 1000 বছরের মধ্যে ভায়োলেন্সে পৃথিবীতে মানুষ মারা যাওয়ার সংখ্যা 99.8% কমে গেছে। এটা গত 1000 বছরের ডেটা। রেপ, এই যে ধর্ষণ, রিপোর্টস আর 200% ইন দ্য লাস্ট 50 ইয়ার্স। এটা 200% কমে গেছে লাস্ট 50 বছরে। আর আমরা কি দেখতেছি? কারণ এখন বলবেন আগে তো এত মনে হয় না, বিকজ আগে তো এত চ্যানেল ছিল না, এত নিউজ মিডিয়া ছিল না, এত ফেসবুক ছিল না, প্রতি মুহূর্তে জানতেন না। এখন ছোট একটা কিছু যদি ঘটে, এটা বিশাল আওয়াজ হয়, বিশাল মনে হয় অনেক কিছু ঘটে গেছে। তো কারণ এটা ফ্রিকোয়েন্টলি আমাদের চোখের সামনে আসে। নন ফ্যাটাল ফায়ারআর্ম ক্রাইম হ্যাজ বিন ডাউন 409% লাস্ট 20 ইয়ার্স। এয়ারপ্লেন ক্র্যাশ ক্যাম ডাউন টু জিরো, অলমোস্ট জিরোতে চলে আসছে লাস্ট 100 বছরের তুলনায়। ডেথ ফ্রম অটোমোবাইলস হ্যাজ অলসো 2000% কমে গেছে, গাড়ি অ্যাক্সিডেন্ট। তারপর ডেথ বাই ওয়ার, এই যুদ্ধ, আগে অনেক বেশি ছিল যুদ্ধ বিগ্রহ, এখনকার তুলনায় কমে গেছে। তার মানে পৃথিবী ইজ ইমপ্রুভিং, আমরা ভালো দিকে যাচ্ছি। এডুকেশন জাম্প 10x ইন দ্য লাস্ট সেঞ্চুরি, 10 গুণ বেড়ে গেছে। মানুষ পড়াশোনার দিকে মনোযোগী হচ্ছে, সভ্য হচ্ছে, অ্যালাইন হইতেছে। ইন লাস্ট 30 ইয়ার্স পভার্টি ডিক্লাইন 300%। গত 30 বছরে সারা পৃথিবীর দারিদ্রতার হার 300% কমে গেছে। আর আমরা দেখতেছি কি সব দিকে সব খারাপ, শেষ। সারাদিন ফেসবুকে আমরা বসে বসে হতাশার গল্প করতেছি। তো ব্রেইনকে যখন আমরা এই প্রোগ্রামগুলো দিতেছি, আলটিমেটলি ব্রেইন কিন্তু ড্যামেজ হচ্ছে। এইখানে আমরা একটা ইন্টারেস্টিং জিনিস দিই, সবাই করব, হাউ মেনি পাসেস ডাজ দ্য টিম ইন হোয়াইট মেক। অর্থাৎ হোয়াইট টিম আর ব্ল্যাক টিম বল পাস করতেছে, দুইটা টিম। আপনারা একটু দেখার চেষ্টা করবেন যে হোয়াইট টিম কয়টা বল আসলে পাস করতেছে। This is an awareness test. How many passes does the team in white make? Go! The answer is 13. আচ্ছা, কয়টা? 13টা তো বলেই দিছে এখন সব, এর আগে 12 11 বলতেছিল। আচ্ছা ওকে, কিন্তু দেখেন বল পাসিংটা খেয়াল করতে গিয়ে আমরা ফোকাস রাখছি কিসে, বল কয়টা পাস হইতেছে। কিন্তু কেউ কি দেখছি যে এইখান থেকে একজন মাস্ক পরে একজন খুব ডান্স করতে করতে হেঁটে গেল পাশ দিয়ে? দেখি নাই কিন্তু আমরা, তাই না? এবার দেখি, আবার একটু অন হবে। This is an awareness test. How many passes does the team in white make? Go! The answer is 13. But did you see the moonwalking bear? Go! আপনি ফোকাস করছেন বল পাসিং, অন্য কিছু দেখেন নাই। তার মানে খেয়াল করে দেখেন, স্টিল উনি কিন্তু অনেক সময় ভেবে আস্তে আস্তেই গেছে। আমরা দেখছি, দেখেন কেন দেখি নাই? এক্স্যাক্ট এই কথাটাই আমি বলতেছি। আপনি ফোকাস করে রাখছেন যে কোটি টাকা কঠিন, সহজটা আপনার সামনে দিয়ে যাইতেছে, আপনি দেখতেছেন না। দ্যাটস দ্য প্রবলেম। তো সহজটাতে ফোকাস করেন এবং দেখা শুরু করেন, লাইফ চেঞ্জ হয়ে যাবে, ব্যবসা চেঞ্জ হয়ে যাবে। So which one is costly, knowing or not knowing? হ্যাঁ, কোনটা কস্টলি?
নাকি ব্রেভে জয়েন করা তো অনেক টাকা? কোনটা কস্টলি এখন বোঝা যাচ্ছে? না, এই প্রশ্ন তো আসার আগে শুনছেন, এখন আসার পরে আপনাদের অভিমত কি? আসলটা বলেন। হ্যাঁ, কোনটা কস্টলি? নট নোয়িং, নট পে দ্য ইগনোরেন্স ডেট। না জানার ঋণ, এই ঋণ আমরা শোধ করতে চাই না, আমরা জেনেই করতে চাই। এজন্য লাগবে E/E রেশিও। 95% spend their extra time on entertainment, 5% spend their extra time on education. আপনার এক্সট্রা টাইম, আপনার লেজার টাইমটা আপনি কোথায় দিবেন? এডুকেশন। E/E রেশিও, অর্থাৎ এডুকেশন ভার্সেস এন্টারটেইনমেন্ট। আমরা অনেক বেশি এন্টারটেইনমেন্ট ফ্রিক হয়ে গেছি, যার কারণে আমাদের অনেক ঘুরতে হবে, অনেক খাইতে হবে, অনেক টিকটক দেখতে হবে, অনেক গান শুনতে হবে, অনেক মুভি দেখতে হবে। অলওয়েজ ফোকাস অন এন্টারটেইনমেন্ট, বাট হোয়াট অ্যাবাউট এডুকেশন? এই দুইটার রেশিওটা ঠিক করাটা ইম্পর্টেন্ট। এই রেশিওতে আপনি ফোকাস করবেন 95% অন এডুকেশন অ্যান্ড 5% অন এন্টারটেইনমেন্ট। কেন করবেন? আপনার এডুকেশন নিতে নিতে এডুকেশনটাকে একটা এন্টারটেইনমেন্ট বানায় ফেলবেন। অনেকে আমাকে বলবেন যে এত লার্নিং নেন স্যার, আপনার বোরিং লাগে না? এটা তো আমার এন্টারটেইনমেন্ট মনে হয়, এটা আমার কাছে এডুকেশন নাই। আমি প্র্যাকটিসটা ওইভাবে করেছি। So how to deal with difficult situation? You cannot always control what happens to you. You can control how you respond to it. আমাদের জীবনে যা যা কিছু ঘটে সবকিছুর কন্ট্রোল আমাদের কাছে নাই, কিন্তু আমাদের ব্রেন ডিসাইড করে যে ওই প্রবলেমের কোন পাশে আমরা দেখব। এই কন্ট্রোলটা আমাদের কাছে আল্লাহ তাআলা দিয়েছেন। The difference between an amateur and a champion is that the champion is willing to push past the pain period. Champion and the failure, পার্থক্য কোথায়? দুইজনের জন্যই সফলতার ড্রাইভটা একটা পেইনফুল জার্নি, কিন্তু চ্যাম্পিয়ন কি করে? পেইনটাকে অ্যাকসেপ্ট করে। এভরি সাকসেসফুল ম্যান হ্যাজ পেইনফুল স্টোরি, সো অ্যাকসেপ্ট দ্য পেইন। তো আপনি যখন পেইনটাকে অ্যাকসেপ্ট করা শিখে যাবেন, তখন আপনার জীবন দেখবেন প্লেজারে ভরে গেছে। আর আপনি যখন প্লেজারে ফোকাস করবেন, আপনার জীবনে একটার পর একটা পেইন আসা শুরু করবে। তো দ্য ওয়ার্ল্ড রিমেইন সেম। আমরা অলমোস্ট এই সেশন শেষ দিকে চলে আসছি। দ্য ওয়ার্ল্ড রিমেইন দ্য সেম। দ্য ওয়ার্ল্ড বিফোর ইউ ফেল at something, the world after you fail at something. কোনো চেঞ্জ আছে? বোঝা গেছে এটা কি বলছি? আপনি সফল হইলেও দুনিয়াটা এমনই থাকবে, আপনি ব্যর্থ হইলেও দুনিয়াটা এমনই থাকবে। কিন্তু আপনি সফল হইলে আপনার আশেপাশটা আলোকিত হয়ে যাবে, আপনি আপনার লাইফটাকে প্রপারলি এনজয় করতে পারবেন। আর আপনি ফেল করলে দুনিয়াটা আপনার জন্য বোঝা মনে হবে। আপনার ফেল কি করবে? মনে রাখবেন যে যখন আপনি সফল হবেন, এই সফলতার সুখের ভাগিদার কারা? সবাই। আর আপনি যখন ফেল করবেন, এই দুঃখের ভাগিদার শুরু আপনি। আপনার এই দুঃখের ভাগ নিতে কেউ আসবে না, মনে থাকবে। সো আপনি আপনার দিকে ফোকাস করেন, আপনার ব্রেইনকে আপনি তৈরি করেন, আপনার থ্রুতে পৃথিবী চেঞ্জ হোক। পৃথিবী এসে আপনাকে চেঞ্জ করার জন্য কোনো উদ্যোগ নিবে না। আপনার জীবনের পরিবর্তনের উদ্যোগ কাকে নিতে হবে? আপনার নিজেকেই নিতে হবে, অন্য কেউ কিন্তু এসে নিয়ে দিবে না। So here are 4 things you can do. কি কি করতে পারেন? You can do more of something. You can do more of something. কি করতে পারেন? ভালো ভালো কাজ বাড়াই দিতে পারেন করা। যেমন drink more water. তারপরে less of something, smoke less. খারাপ কাজগুলোকে কমায় আনা, ব্যাড হ্যাবিটগুলোকে কমায় আনা। নাম্বার 3, start something new. কোনটা সেটা? রিডিং বুকস। হয়তো বই পড়ার অভ্যাস ছিল না, ভালো লাগতো না, কিন্তু আপনি বুঝতেছেন আমার জন্য জরুরি এই নতুন জিনিসটা আমি জীবনে ইমপ্লিমেন্ট করি। নট নেসেসারিলি বই হইতে হবে, যে কোনো কিছু আপনি নতুন অ্যাড করেন আপনার লাইফে, যেটা আপনার জন্য জরুরি। তারপর স্টপ সামথিং, স্টপ আননেসেসারি গসিপিং। তাহলে কি করতে পারেন? ডু মোর মানে আরো ভালো ভালো কাজ বাড়াই দিবেন। ডু লেস মানে ব্যাড হ্যাবিটগুলো আস্তে আস্তে কমাই ফেলবো। স্টার্ট সামথিং নিউ, নতুন অভ্যাস ইন্টিগ্রেট করব যেটা আমার ভিশন এন্ড মিশনের সাথে অ্যালাইন। অ্যান্ড স্টপ সামথিং অর্থাৎ যেই জিনিসগুলো আমার টাইম কিলার হিসেবে কাজ করে, আমার অ্যাটেনশনকে নষ্ট করে দেয়, আমার ড্রিম কিলার হিসেবে কাজ করে, এগুলো আমি ইমিডিয়েট স্টপ করে দেবো এবং ডিলিট করে দিব।
সো ইফ ইউ ওয়ান্ট টু চেঞ্জ সামথিং ইউ হ্যাভ টু চেঞ্জ। আপনার জীবনের পরিবর্তন আনতে গেলে কিসের পরিবর্তন আনতে হবে? আপনার নিজের ব্রেইনের পরিবর্তন আনতে হবে, তখনই শুধুমাত্র আপনার জীবনের পরিবর্তন আসবে। Three are for lasting change. Number 1 reminder, number 2 repetition, and number 3 reward. এই রেওয়ার্ড, এই তিনটা আর যদি আপনি ঠিক মতো ইমপ্লিমেন্ট করেন তখন আপনার চেঞ্জ লাস্টিং থাকবে, মোটিভেশন লাস্ট করবে। রিমাইন্ডার মানে কি? অলওয়েজ নিজেকে রিমাইন্ড করার মতো বিভিন্ন ব্যবস্থা। ওই যে আমি যেটা বলছি যে আমি ফ্যান দেখলেও একটা লার্নিং মাথায় আসে, আমি সূর্যের আলো দেখলেও একটা লার্নিং মাথায় আসে, দরজা দেখলেও একটা লার্নিং আমার জন্য কাজ করে। সো রিমাইন্ডার, আমার চারদিকে যাতে রিমাইন্ডার থাকে, আমার অ্যালার্ম সেট করে রাখা, আমার বিভিন্ন জায়গাতে সুন্দর সুন্দর কোট লিখে রাখা, অথবা অ্যাকাউন্টেবিলিটি পার্টনার কাউকে খুঁজে বের করা। এই যে ধরেন আমাদের ফরহাদ ভাইকে যে এনে আমরা এটা করাইলাম, এখন উনি কি, ওনাকে যদি আমরা পুশ করি যে ভাই আপনি তো আমাদের সবার সামনে কথা দিয়েছেন, এই যে রিমাইন্ডার, অর্থাৎ আপনি যখন ডিক্লেয়ার করে দেন কোনো কিছু তখন দেখবেন আশেপাশের মানুষ আপনাকে রিমাইন্ড করবে, এই তুমি না কোটিপতি হওয়ার ঘোষণা দিছিলে, এই তুমি না বলছিলা বই লিখবা, তুমি না বলছিলে এটা করবা। তখন কি হয়? রিমাইন্ড হলে আমরা জিনিসগুলোকে গুরুত্ব দিই। এই জন্য আর রিমাইন্ড করার জন্য আরেকটা বেস্ট ওয়ে হচ্ছে রিপিটেশন, এন্ড রিপিটেশন ইজ দ্য মাদার অফ লার্নিং। যখন বারবার একই জিনিস দেখেন, এই ব্রেইন মাস্টারি ট্রেনিং আপনার এর আগে অনেকবার করেছেন না? কে কে করেছিলেন আগে? এখন এটা আপনাদের জন্য রিপিট। আপনারা একটু বলেন তো এই রিপিটটাতে আপনাদের কি কোনো বেনিফিট হইলো নাকি মনে হইলো যে না ঠিকই আছে? হ্যাঁ, একই স্লাইড, এর জন্য আমি স্লাইডও চেঞ্জ করিনি, এক্সাক্ট সেম স্লাইড, কিন্তু বাট আপনার কাছে পুরো অন্য লাগতেছে বিকজ রিপিট। প্রথমবার আপনার ব্রেইন অ্যাওয়্যার ছিল এটার ব্যাপারে, এখন ব্রেইন এটা মাস্টারির দিকে ধাবিত হচ্ছে, বিদায় কনসেপ্টগুলো এখন আপনার কাছে অনেক ক্লিয়ার। দেন লাস্ট ওয়ান যেটা রেওয়ার্ড, আপনি যখন ছোট ছোট মাইলস্টোন পার করবেন নিজেকে রেওয়ার্ড দেন, নিজেকে খুশি করেন যে তোমার জন্য আগামী 1 মাসে এই টার্গেট, এই টার্গেটটা যদি তুমি ফিল আপ করতে পারো, আপনি আপনাকে দিচ্ছেন, অন্য কেউ না, আপনার ব্রেইনকে দিচ্ছেন। তুমি যদি এটা করতে পারো তাহলে তোমাকে একটা ইন্টারন্যাশনাল ট্যুর দিব, তুমি যদি এটা করতে পারো তাহলে তোমাকে আমি 1 ঘন্টা ঘুমাইতে দিব, তুমি যদি এটা করতে পারো, ছোট ছোট রেওয়ার্ড, তোমাকে একটা ঘড়ি কিনে দিব, তোমাকে আমি এটা একটা করে দিব। বোঝা গেছে? এগুলা দিয়ে ব্রেইনকে প্রোগ্রাম করতে হবে, রিমাইন্ডার দিয়ে প্রোগ্রাম করবেন যে আমি আমার গোলের সাথে অ্যালাইন আছি কিনা। এই যে আমি যে বললাম যে ব্রিদিং এক্সারসাইজ প্রতি 1 ঘন্টায় প্র্যাকটিস করা, যখনই আপনি ব্রিদিং এক্সারসাইজটা করবেন তখন একটু মনে করেন যে আমি আমার লাইন আপে ঠিক আছে কিনা, আমি আমার প্রপার কাজগুলো ঠিক মতো করছি কিনা। বোঝা গেছে? তো রিমাইন্ডার, দেন রিপিটেশন। এই যে লার্নিংটা ডে আফটার ডে কন্টিনিউয়াস, একই জাতীয় লার্নিং বারবার আপনি যখন দিবেন ব্রেইন তখন এটাতে প্রোগ্রাম হয়ে যাবে। দেখেন আপনার যে সাবকনশিয়াস মাইন্ডটা গড়ে উঠছে, এটা 20, 30, 40 বছর ব্যাপী গড়ে উঠছে। তাহলে এই যে গার্বেজ, এই যে পয়জন, এগুলো দূর করতে গেলে অনেক পানি ঢালতে হবে, বারবার রিপিটেডলি দিলে দিলে একটা সময় এটা স্বচ্ছ ক্লিন হয়ে যাবে। তখন আপনার লাইফে আর কোনো জটিলতা আপনি দেখবেন না, দেখবেন ক্লিন, নিট এন্ড ক্লিন একটা লাইফ সুন্দর করে আপনি লিড করছেন। অ্যান্ড দেন আপনি যখন এক একটা মাইলস্টোন অ্যাচিভ করবেন নিজেকে আপনি বিভিন্ন ধরনের রেওয়ার্ড দেন। রেওয়ার্ড ইউর সেলফ আনটিল ইউর রুটিন ইজ ইউর রেওয়ার্ড। এই যে রুটিনটা পালন করা কঠিন, আপনি রেওয়ার্ড দেন যে তুমি যদি আগামী এই 60 ডেজ অথবা 30 ডেজ অথবা 40 ডেজ এই রুটিন পুরোপুরি মানতে পারো তাহলে তোমার জন্য আমি এটা করব। বোঝা গেছে? তখন আমার ব্রেইন আমার কথা শুনতে বাধ্য হয়ে যাবে। So never forget, your brain is the ultimate wealth producing asset. দক্ষ আপনার স্কিল করতে পারলে প্রত্যেকটা ব্রেইন এক একটা ক্যাশ মেশিন। আপনি মাথার উপরে, ঘাড়ের উপরে একটা ক্যাশ মেশিন নিয়ে ঘুরতেছেন, তারপরে যদি আপনি অভাবে থাকেন, এই অভাবটা আপনার স্বভাবের, অন্য কোনো কিছুর না। আপনার স্বভাবটা যতক্ষণ না আপনি ঠিক করছেন, আপনার এই ক্যাশ মেশিন টাকা প্রডিউস করবে না। আপনি যদি পুরনো বিলিভ আঁকড়ে ধরে থাকেন, পুরনো চিন্তা আঁকড়ে ধরে থাকেন, আপনি মনে রাখবেন আপনার জীবনের সবচেয়ে বড় শত্রু আপনার ওল্ড ইউ। এইটাকে কনভার্ট করে নিউ ইউতে নিতে হবে। যখন এই ওল্ড ইউথকে আপনি নিউ ইউতে কনভার্ট করবেন তখন দেখবেন লাইফ অ্যাবান্ডান্স, লাইফ অফুরন্ত ব্লেসিংস, বারাকা দিয়ে ভরে গেছে। তো সবার জীবন এরকম বারাকা ব্লেসিংসে ভরে উঠুক, এটাই আমি চাই। অ্যান্ড ফাইনাল কথা যেটা দিয়ে আমি শেষ করব, ইউ আর দ্য হিরো। দ্য হিরো দ্যাট ইউ হ্যাভ বিন ওয়েটিং ফর ইজ ইন ইউর ব্রেইন। আমরা একটা হিরোর জন্য অপেক্ষা করছি যে স্পাইডারম্যান, ব্যাটম্যানের মতো একজন এসে আমার লাইফটা এসে সুন্দর করে সফল বানায় দিয়ে যাবে। না,
দ্য হিরো দ্যাট ইউ হ্যাভ বিন ওয়েটিং ফর ইজ ইন ইউর ব্রেন। এই যে দিস ইজ দ্য আলটিমেট হিরো। সো এই হিরোটাকে তৈরি করেন, মাস্টার দ্য ব্রেন অ্যান্ড লিড আ হিরোইক একটা লাইফ লিড করেন, যেই হিরোইক লাইফে আপনি অলওয়েজ একটা ফ্লাইং মুডে থাকবেন, একটা লিমিটলেস লাইফ লিড করবেন। তো সবার লিমিটলেস হিরোইক লাইফ আশা করে আজকের মতো এখানে শেষ করছি। থ্যাংক ইউ সো মাচ।